আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমাদের ফিজিক্যাল অপটিক্স এর ফার্স্ট লেকচার। তো প্রথম ক্লাসে যখন টিচাররা আসে তখন কি করে স্যাররা একটু পরিচয় পর্ব সারে। তো সেই জায়গা থেকে আমরা আজকে ফিজিক্যাল অপটিক্স অধ্যায়টার কিছু পরিচয় নিয়ে আলোচনা করব। এবং পরিচয়ে কার পরিচয়? অধ্যায়ের নাম হচ্ছে ভৌত আলো বিজ্ঞান। তা আমরা এখন আজকে আলোর পরিচয় নিয়ে পড়াশোনা করব। আলোর পরিচয় কি, আলো আসলে কি, এই যে আলো বিভিন্ন জায়গা থেকে নির্গত হচ্ছে, বিকিরিত হচ্ছে, সেটা আসলে কি, আলোটা কিভাবে সৃষ্টি হয়, বা আলো জিনিসটাই কি, আর আলো মানে কি তাকে দেখতেই হবে, আর যাকে দেখা যাচ্ছে না তাকে আমি আলো বলবো না। আলো কিরকম কোনো কিছু কিছু জিনিস মানে যার কিনা শুধুমাত্র কি বলে, যাকে দেখা যায় সেটাই আলো, আর যাকে দেখা যায় না সেটা আলো না। এই প্রত্যেকটা জিনিসের ব্যাখ্যা আজকে আমরা আলোর পরিচয় থেকে জানতে পারবো। তো আলোর পরিচয় দিতে গিয়ে বিভিন্ন সময় বিভিন্ন বিজ্ঞানী বিভিন্নভাবে আলোকে ডিফাইন করেছেন। তার মধ্যে যদি আমি কোনো উল্লেখযোগ্য কাজের কথা বলি, তাহলে সেই জায়গা থেকে চারটা তত্ত্ব খুব বেশি পপুলার। তার মধ্যে প্রথম যে তত্ত্বটা সেটাকে বলা হয় আলোর কণা তত্ত্ব। আলো আসলে কি, আলো জিনিসটা কিভাবে সঞ্চারিত হয়, বা সেটা পরিবেশে কিভাবে ছড়ায়, বা আলো কিভাবে সৃষ্টি হয়, কিভাবে পরিচালিত হয়, কিভাবে বিকৃত হয়, এই প্রত্যেকটা জিনিসের সংজ্ঞায়ন করতে গিয়ে বিজ্ঞানী নিউটন আলোর কণা তত্ত্ব এর প্রস্তাবনা করেন। পরবর্তীতে কিছু দূর গিয়ে দেখা গেল যে আলোর যে সকল প্রপার্টিস গুলো আছে, আলোর যে সকল ধর্মগুলো আছে, সবগুলা কিন্তু এই আলোর কণা তত্ত্ব দ্বারা ব্যাখ্যা করা যায় না। এবং পরবর্তী দেখা গেল আলোর কণা তত্ত্ব সেটা ফিকে পড়ে গেল, সেটা কিন্তু আর আহ, তেমন কাজে রইল না, কারণ সেটা অনেকগুলা জিনিসের সংজ্ঞায়ন করতে পারে না, ডিফাইন করতে পারে না। আলোর অনেকগুলা ঘটনা এমন আছে এই পৃথিবীতে বা এই প্রকৃতিতে ঘটে থাকে, যার অনেকগুলা এই আলোর কণা তত্ত্ব ব্যাখ্যা করতে পারে না। তো পরবর্তীতে একটু আপডেটেড ভার্সন আসলো, আলোর তরঙ্গ তত্ত্ব। এই আলোর তরঙ্গ তত্ত্ব দিল অনেক মানে বিখ্যাত একজন বিজ্ঞানী, বিজ্ঞানী হাইগেন্স। হাইগেন্স আলো তরঙ্গ তত্ত্ব প্রতিষ্ঠা করার চেষ্টা করলো। এবং পরবর্তী দেখা গেল হাইগেন্সের মতবাদ অনুসারে যে আলোর তরঙ্গ তত্ত্ব যেটাকে উনি দিয়েছেন, সেটা দ্বারা কিছু কিছু স্পেসিফিক আলোর ঘটনাকে খুব ভালো মতো সংজ্ঞায়িত করা গেল। এমন অনেক অনেক ধর্ম আলোর আছে যেগুলো কিনা স্টিল আলোর তরঙ্গ তত্ত্ব দ্বারাও ব্যাখ্যা করা যায় না। এবং পরবর্তীতে বিজ্ঞানী ম্যাক্সওয়েল, জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল, যে কিনা মাল্টিপল জায়গাতে কাজ করেছে ফিজিক্সের, তার মধ্যে উনি আলো নিয়েও কাজ করেছেন। এবং তিনি আলোর তাড়িত চৌম্বক তরঙ্গ বা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ এর মাধ্যমে আলোর যে প্রোপাগেশন বা আলোর যে চলাচলের অভিমুখ, সেই জিনিসটা ব্যাখ্যা করার মাধ্যমে কিন্তু আলোর তাড়িত চৌম্বক তরঙ্গ তত্ত্বটা উনি ব্যাখ্যা করেছিলেন। এবং মজার ব্যাপার হচ্ছে এই আলো তাড়িত চৌম্বক তরঙ্গ নিয়ে এই পুরা ভৌত আলো বিজ্ঞান অধ্যায়টা রচিত, বা এটার উপর ভিত্তি করে পুরো ভৌত আলো বিজ্ঞান অধ্যায়টা লেখা হয়েছে। কিন্তু আহ এটাই যদি ফুলফিল করে ফেলতো আলোর সকল প্রপার্টিসকে বা সকল প্রপার্টিসকে এটা ডিফাইন করে ফেলতো, তাহলে কিন্তু এই 4 নাম্বার তত্ত্বটা আসতোই নেই দুনিয়াতে। মজার ব্যাপার হচ্ছে স্টিল আলো তাড়িত চুম্বক তরঙ্গ তত্ত্বটাও আলোকে ফুললি ডিফাইন করতে পারে না, কিছু জায়গায় সীমাবদ্ধতা আছে। এবং সেই সীমাবদ্ধতা গুলা দূর করে বিজ্ঞানী ম্যাক্স প্লাঙ্কের দেওয়া আলোর তেজ কণাবাদ বা আলোর কোয়ান্টাম তত্ত্ব। এখন আমরা এগুলো নিয়ে একটু বিস্তারিত পড়ার চেষ্টা করব, কারণ সচরাচর এগুলো যদি কখনো এমন হইতেই পারে আমার কোনো এক্সামে বা কোনো জায়গায় চলে আসতে পারে। তো আমরা এগুলো নিয়ে একটু বিস্তারিত পড়ার চেষ্টা করব। আমি এই অধ্যায়ের প্রোমো যারা দেখে এসেছে তারা কিন্তু মোটামুটি জানে যে এই অধ্যায়টা আমি কাদের জন্য লিখেছি। সোজা কথা হচ্ছে, আমি অধ্যায়টা সবার জন্য লিখেছি, যে পারে, যে পারে না, যে বুঝে, যে বুঝে না, সবার জন্য এই অধ্যায়টা। এখানে কনসেপ্টের কোনো ঘাটতি যেন না হয় তার সর্বোচ্চ চেষ্টা আমি করব। আচ্ছা, প্রথমে হচ্ছে আলোর কণা তত্ত্ব বলতে কি বোঝানো হয়েছে। তো আলোর কণা তত্ত্বের একটা সুন্দর ইংলিশ নাম আছে। তোমরা যারা বায়োলজি অনেক পছন্দ করো, যারা কিনা মেডিকেল অ্যাসপিরেন্ট, তারা তাদের অনেক প্রিয় অনেকগুলো অধ্যায় আছে বায়োলজি। এর মধ্যে প্রাণী বিজ্ঞানের ব্লাড বা রক্ত অধ্যায়টা সবার অনেক প্রিয়, তাই তো? মোটামুটি অনেকেরই প্রিয় হয় ব্লাড অধ্যায়টা। তো ব্লাড অধ্যায়ে তোমরা একটা শব্দ শিখেছো, সেটা নাম হচ্ছে কর্পাসল। আমরা বলছিলাম আহ, যারা কিনা তোমাদের বায়োলজি পড়ায়, তারা পড়ানোর সময় বলে যে আলোকে কিন্তু কি বলা হয়, কোনো কণা বলা হয় না, বলা হয় কণিকা বা কর্পাসল বলা হয়। মানে আলোকে কিন্তু আরবিসির ফুল ফর্ম কিন্তু রেড ব্লাড সেল বলা হয় না, কিন্তু কোষ বলা হয় না, বরং কর্পাসল বলা হয়। সেলের জায়গায় কর্পাসল বলা হয় কেন? কারণ কর্পাসল মানে হচ্ছে কণিকা। তো মজার ব্যাপার হচ্ছে, কেন এই কথাটা বললাম, কারণ হচ্ছে যে এই যে আলোর কণা তত্ত্ব, এটা একটা সুন্দর ইংলিশ নাম আছে। ইংলিশে এটাকে বলা হয় দা কর্পাসল থিওরি অফ লাইট। কি বলা হয়? আমরা যদি লিখি এটাকে বলা হয় দা কর্পাসল থিওরি অফ লাইট, LIGST। ওকে, এটা আমরা বুঝতে পারলাম। তো এটা সম্পর্কে আমাকে কিছু তথ্য খুব ভালো মতো খেয়াল রাখতে হবে।
প্রথম যে তথ্যটা আমাকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে এই যে আলোর যে কণা তত্ত্ব এটার প্রস্তাবককে। তো প্রথম আমাকে একটা তথ্য এখানে মনে রাখতে হবে, সেটা হচ্ছে এটার প্রস্তাবককে। তো প্রস্তাবককে আমরা যদি লিখি যে এই আলোর কণা তত্ত্ব এর প্রস্তাবক হচ্ছেন আমাদের সবার অনেক প্রিয় একজন বিজ্ঞানী, সেটা কি আইজ্যাক নিউটন। আইজ্যাক নিউটন কিন্তু অলমোস্ট সব ফিজিক্সের প্রত্যেকটা ব্রাঞ্চে কিন্তু কাজ করেছেন। তো এটার প্রস্তাবক হচ্ছে নিউটন। জাস্ট নিউটন দিয়ে লিখে রাখি, পুরাটা তো আর তুমি বুঝতেই পারতেছো। আমরা সময় সেভ করলাম, পুরো আইজ্যাক নিউটন স্যার আইজ্যাক নিউটন লিখতে অনেক সময় চলে যাবে। তো এটা আমরা মনে রাখলাম, প্রস্তাবক হচ্ছে নিউটন। এবার শুধু প্রস্তাবকের নাম মনে রাখলে হয় না, এখানে ধারণা মানে আমাকে জানতে হবে যে নিউটনের ধারণাটা কি ছিল আলোকে নিয়ে। উনি যে আলোর কণা তত্ত্বটা দিলেন, উনি আলোকে নিয়ে কি ভাবতেন, আলোকে উনি কিভাবে ডিফাইন করছেন সেটা আমাকে জানতে হবে। তো আমাকে অবশ্যই একটা ধারণা জানতে হবে, এই জন্য আমি এর পরের পেজে চলে যাচ্ছি। আর এই সামগ্রিক তথ্যটাকে আমরা চাইলে ওই পেজে কপি করে নিয়ে যেতে পারি, তাই না? আমরা কপি করে নিয়ে যাই, আমরা নেক্সট পেজে যাই। আচ্ছা, আর যাদের অনেকে স্লাইডের প্রয়োজন হতে পারে, স্লাইডটা তোমরা পেয়ে যাবা কোথায় পেয়ে যাবা? এই ভিডিও ডিসক্রিপশন বক্সে যাবা, অথবা তুমি যদি ফেসবুক থেকে দেখো তাহলে ক্যাপশনে দেখো, অবশ্যই তুমি সেখানে স্লাইডের পিডিএফটা কিন্তু পেয়ে যাবা। আচ্ছা, আমরা শুরু করি। তো প্রস্তাবক নিউটন, এটা নিয়ে কোনো ডাউট নেই। এছাড়াও কিছু তথ্য আমাকে মাথায় রাখতে হবে। সেকেন্ড তথ্য যেটা আমাকে মনে রাখতে হবে যে এটার ধারণা কি ছিল। এই যে আলোর কণা তত্ত্ব, এটার ইংলিশে এটাকে এভাবে বলা হয় অবজেক্টিভ কি ছিল। আমরা যখন ইঞ্জিনিয়ারিং পড়বো তখন কিন্তু আমাদের এই অবজেক্টিভ, এই সকল জিনিসপত্র অনেক পড়াশোনা করতে হবে, তাই তো? পোস্টুলেটস, অবজেক্টিভ, ধারণা কি। তো এই আলোর কণা তত্ত্বের যে ধারণাটা ছিল সেটা আমি একটু লিখি, সেটা হচ্ছে আলো, উনি ভেবেছিলেন যে আলো ঝাঁকে 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 আমার এই ক্লাস করলে তোমার কিন্তু ক্ষয় প্রশ্ন সব হয়ে যাবে। ঝাঁকে ঝাঁকে ক্ষুদ্র ক্ষুদ্র ভরহীন স্থিতিস্থাপক কণিকার, ভরহীন স্থিতিস্থাপক স্থাপক কণিকার। আর কণিকাকে কি আমি কি লিখতে পারি বলতো? কণিকাকে কি আমি কর্পাসে লিখতে পারি? আমি চাইলে কণিকা জায়গায় কর্পাসেও লিখতে পারি। কর ক্ষুদ্র ক্ষুদ্র কণিকার বা কর্পাসের নির্গমনের ফলাফল, এর নির্গমনের ফলাফল। আচ্ছা, তো মজার ব্যাপার হচ্ছে আহ আলো কিন্তু আসলেই, আলোর কিন্তু কণার ক্যারেক্টারিস্টিক্স আছে, কিন্তু আলোর যে কণার ক্যারেক্টারিস্টিক্স আছে সেটা কিন্তু সাধারণ কণা না। কিন্তু নিউটনের যে মতবাদটা ছিল বা ধারণাটা ছিল সেটা কিন্তু আসলে খুবই সারফেস লেভেলের। এটা যে কোনো অবজারভারের মাথায় আসতো, এমন না যে নিউটন এখানে আলোর কণা তত্ত্ব দিয়ে অনেক বড় কিছু করে ফেলছে। বরং উনি একটা মানে এই জিনিসটা মানে ওনার আলোর কণা তত্ত্বের সাহায্যে আলোর কেবল দুইটা ঘটনাকে ব্যাখ্যা করা যায়, আর বাকি কোনো ঘটনাকে ব্যাখ্যা করা যায় না। আর কিছু করা যায়, সেগুলা উনি যে ব্যাখ্যা দিয়েছিল প্রত্যেকটা ব্যাখ্যায় ভুল ছিল। এবং উনি সঠিকভাবে শুধুমাত্র দুইটা জিনিস ডিফাইন করতে পারছিল, একটা হচ্ছে প্রতিফলন রিফ্লেকশন, আর একটা হচ্ছে আমার প্রতিসরণ বা রিফ্লেকশন। এছাড়া উনি তেমন খুব টু দা পয়েন্ট, পিন পয়েন্ট একদম এক্সাক্ট ব্যাখ্যাটা দিতে পারেনি। আলোর কণা তত্ত্ব কিন্তু অনেকগুলো সীমাবদ্ধতা আছে। তো সেই জায়গা থেকে আমরা যদি কিছু সামারিটা নিই যে আলোর কণা তত্ত্ব কিসের কিসের ব্যাখ্যা দিতে পারে, উত্তর হচ্ছে আলোর কণা তত্ত্ব আমার এখানে আমি এইভাবে লিখি জিনিসটাকে, তাহলে সুন্দর দেখাবে যে ব্যাখ্যা দিতে পারে। আমার হাতে লেখা একটু খারাপ, আমি আশা রাখি সেটা তুমি বুঝতে পারবা, বা যদি বুঝতে একটু কষ্ট হয় তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে আশা রাখি। তো ব্যাখ্যা দিতে পারে কি কি, আলোর কণা তত্ত্ব বা যে কর্পাসুল থিওরি অফ লাইট, এটা ব্যাখ্যা দিতে পারে কিসের কিসের? এটা ব্যাখ্যা দিতে পারে হচ্ছে আমার প্রতিফলন, প্রতিফলনকে ব্যাখ্যা করতে পারে। আরেকটা হচ্ছে আলোর সরলরৈখিক গতিকে ব্যাখ্যা করতে পারে। আলোর সরল রৈখিক গতিকে ব্যাখ্যা করতে পারে। তোমরা ছোটবেলায় থেকে কিন্তু প্রতিফলন সম্পর্কে একটা ভালো আইডিয়া পড়ে আসছে, ইভেন প্রতিফলন তোমরা কিন্তু ক্লাস এইটেও পড়ছো। আলোর সরলরৈখিক গতি এটাকে ব্যাখ্যা করতে পারে। আর উনি প্রতিসরণের ব্যাখ্যা দিছিল, বুঝতে পারছো? সমস্যা হচ্ছে উনি প্রতিসরণের যে ব্যাখ্যাটা দিছিল ওই ব্যাখ্যাটা কিন্তু ভুল ছিল। এটা প্রতিসরণ লিখছে, ঠিক আছে? একটু বুঝে নিও প্রতিসরণ। তো এখানে একটু উল্লেখযোগ্য কি কথা, উল্লেখযোগ্য হচ্ছে উনি প্রতিসরণের ব্যাখ্যা করছিল, বাট এটা একটু ভুল ব্যাখ্যা ছিল, বুঝতে পেরেছো? ভুল ব্যাখ্যা। আর বাকিগুলো কিন্তু ওয়েল ডিফাইন করতে পারছে। তো যারা কিনা ছোটবেলা থেকে একটু হইলেও প্রতিফলন সম্পর্কে আইডিয়া রাখো বা প্রতিফলন সম্পর্কে জানো, তারা প্রতিফলন সম্পর্কে কি পড়ছিল ছোটবেলায়? একটা ফলক পৃষ্ঠতে যদি একটা রশ্মি এসে মনে করে আপতিত হইলো,
তাহলে আপতিত রশ্মিটা পরবর্তীতে কি হবে বলতো, প্রতিফলিত হয়ে যাবে। এবং যখন সে প্রতিফলিত হয়ে যাবে, তখন আমরা পড়ছিলাম যে আপতন কোণের যে আহ অবিলম্বের সাথে যে কোণ এবং প্রতিফলক রশ্মির যে কোণ, এই দুইটা কোণের মান সমান হবে। এটা আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি। একটা কথা আমাকে একটু অ্যান্সার করার চেষ্টা করো তো, যে জিনিসটা প্রতিফলনের ব্যাখ্যা দিতে পারে সেই জিনিসটা আলোর সরলরৈখিক গতির কি ব্যাখ্যা দিতে পারে না? আলো যদি সরলরৈখিক না হইতো, তুমি কিন্তু নিজের অজান্তে আলোকে আলোক রশ্মি ডেকে ফেলছে। রশ্মি কি বলতো? রেখার অংশ না? রেখার অংশ তো, তাই তো? তুমি কিন্তু নিজে ডেকেই ফেলছো এটা একটা সরলরৈখিক গতিতে চলতেছে। তাহলে প্রতিফলন বলার মাধ্যমেই তুমি আলোর সরলরৈখিক গতিকে ব্যাখ্যা করে ফেলতেছো। আর প্রতিসরণেও এই জিনিসটা ব্যাখ্যা দিতে পারে, কিন্তু ব্যাখ্যাটা একটু ভুল হয়। এখানে অনেকগুলা কথা রয়ে যায়। আচ্ছা, তো আমরা যদি আরেকটু টু দা পয়েন্ট বলি যে এই জিনিসটা, যে নিউটনের তত্ত্বটা কিসের কিসের ব্যাখ্যা দিতে পারে না, সেটাও তো আমাদের জানা প্রয়োজন। আমাদের এই জিনিসের সম্পর্কে একটু আইডিয়া রাখতে হবে যে কিসের কিসের ব্যাখ্যা দিতে পারে না। ব্যাখ্যা দিতে পারে হচ্ছে এইগুলা, আর ব্যাখ্যা দিতে পারে না সেটা যদি আমি একটু মোটা দাগে লিখতে চাই, তাহলে হচ্ছে ব্যাখ্যা দিতে পারে না এই তিনটা ঘটনা ছাড়া আলোর যতগুলো ঘটনা আছে কোনোটাই ব্যাখ্যা করতে পারে না। এর মধ্যে উল্লেখযোগ্য কি আছে মনে করার চেষ্টা করো। আমরা ব্যতিচার নাম একটা শুনছিলাম। কি ব্যতিচার কি খায় নাকি মাথায় দেয়, পুরো জিনিসটাই আমার এই অধ্যায় শেষ হলে একদম 100% বুঝে যাবে। ব্যতিচারের ব্যাখ্যা দিতে পারে না, সরি, এখানে আমি পুরো কথা লিখি নাই। ব্যাখ্যা, এখানে কিন্তু আরো কিছু কথা আছে, ব্যাখ্যা দিতে পারে না, দিতে পারে না। তো ব্যাখ্যা দিতে পারে না হচ্ছে ব্যতিচারের ব্যাখ্যা দিতে পারে না। ব্যতিচার কেমনে ঘটে সেটা নিউটনের কর্পাসুল থিওরি ব্যাখ্যা দিতে পারে না। একই সাথে অপবর্তন, মানে কানে একটু শুনছো শুনছো মনে হচ্ছে, তাই না? বা যারা এই অধ্যায়টা অলরেডি একবার পড়ছো, তাদের কাছে অপবর্তনটা খুবই কমন একটা টপিক, তাই তো? তো অপবর্তনটা কিন্তু পরিচিত একটা নাম লাগে, তাই না? অপবর্তনের ব্যাখ্যাও কিন্তু নিউটনের দিতে পারে না, এই কর্পাসুল থিওরি দিতে পারে না। তারপরে সমবর্তন, এই অধ্যায় শেষ টপিক সমবর্তন, সেটারও ব্যাখ্যা দিতে পারে না। আরো কিছু জিনিস আছে যেটা কিনা বই লেখা থাকে না, এটা একটু লিখে রাখতে পারো। সেটা হচ্ছে আলো সম্পর্কে ভৌতালোক বিজ্ঞানে আমি বলছিলাম, দেখো আমরা যদি আগের পেজটাতে একটু যাই, তাহলে আমরা দেখলাম যে আলোর তাড়িৎ চুম্বক তরঙ্গের উপরে নাকি পুরো অধ্যায়টা রচিত। আমি কিন্তু এই অধ্যায়ে মানে কথা শুরুতেই বলেছিলাম। তাহলে আলোর তেজ কণাবাদ এটা আবার কি? দেখো, এটা হচ্ছে আলোর সর্বাধুনিক মতবাদ। এটা ম্যাক্স প্ল্যাঙ্ক দিছে, এবং এই জিনিসটা নিয়ে কিন্তু তুমি তোমার অজান্তেই মডার্ন ফিজিক্স অধ্যায়টাতে পড়াশোনা করে আসো। মডার্ন ফিজিক্সে আমরা ফটোইলেকট্রিক ইফেক্ট পড়ি না, তারপর আমরা কৃষ্ণ বস্তুর বিকিরণ পড়ি না। এই দুইটা ঘটনাই কিন্তু আলোর তেজ কণাবাদ দ্বারা ব্যাখ্যা করা যায়, যেটা কিনা আলোর তাড়িৎ চুম্বক তরঙ্গ দ্বারা ব্যাখ্যা করা যায় না। বুঝতে পারছি? তো ফটোইলেকট্রিক ইফেক্ট এবং এই তোমার হচ্ছে আরেকটা নাম কি বললাম, সেটা হচ্ছে আমার কৃষ্ণ বস্তুর বিকিরণ, এগুলো কিন্তু নিউটনের যে কণা তত্ত্ব তার দ্বারা ব্যাখ্যা করা যায় না। তা আমি লিখতে পারি ফটো, আচ্ছা এটা কালিটা সেম হয়ে গেল, তাই না? একটু ঠিক করে দিই। আমরা বলতে পারি যে ফটো ইলেকট্রিক ইফেক্টেরও আহ ব্যাখ্যা করতে পারে না, ঠিক ইফেক্ট এইটারও ব্যাখ্যা করতে পারে না। এবং সবার শেষে হচ্ছে ব্ল্যাক হোল রেডিয়েশন বা কৃষ্ণ বস্তু বিকিরণের ব্যাখ্যা করতে পারে না। কৃষ্ণ বস্তু বিকিরণ, এই ঘটনা কিন্তু ব্যাখ্যা করতে পারে না কর্পাসল থিওরি। বুঝতে পারছি? আচ্ছা, তাহলে এইটুকু পর্যন্ত ছিল আমাদের কর্পাসল থিওরি। আমরা আমাদের সেকেন্ড যে আলোর মতবাদ, সেটা হচ্ছে আলোর তরঙ্গ তত্ত্ব, সেটা সম্পর্কে আমরা একটু আলোচনা করার চেষ্টা করি। তো আমাদের খুবই চমৎকার একটা টপিক এখন আমরা পড়বো, সেটা হচ্ছে আলোর তরঙ্গ তত্ত্ব। আলোর তরঙ্গ তত্ত্ব, আলোর তরঙ্গ তত্ত্ব সম্পর্কে আমাদের কিছু তথ্য জানতে হবে। কে প্রস্তাব করছেন, এটার ধারণা কি, অবজেক্টিভ কি, এটা কি বলতে চায়, তারপরে হচ্ছে এটা কোন কোন ঘটনাকে ব্যাখ্যা করতে পারে, কোন কোন ঘটনাকে ব্যাখ্যা করতে পারে না। তো প্রথমেই হচ্ছে প্রস্তাবকের নামটা আমাকে অবশ্যই মাথায় রাখতে হবে। প্রস্তাবক হচ্ছেন, আলোর তরঙ্গ তত্ত্বের প্রস্তাবক হচ্ছেন আমার, আচ্ছা এটা একটু কালিটা একটু মোটা করে নিই। আচ্ছা, প্রস্তাবক, প্রথমেই হচ্ছে প্রস্তাবককে, তো প্রস্তাবক সম্পর্কে যে তথ্যটা আমাকে জানতে হবে সেটা হচ্ছে বিজ্ঞানী হাইগেন্স। বিজ্ঞানী হাইগেন্স আলোর তরঙ্গ তত্ত্ব ব্যাখ্যা করেছেন। তো প্রথমে কি বিজ্ঞানী হাইগেন্স আলোর তরঙ্গ তত্ত্ব ব্যাখ্যা করেছেন। এবার যদি আমি সেকেন্ড তথ্যতে যাই, যে এই জিনিসটার ধারণাটা কি, কিসের উপর এটা প্রতিষ্ঠিত, ধারণা, ধারণা কি?
ধারণা। ধারণা কি? ধারণা হচ্ছে, এই তত্ত্ব অনুসারে ধারণা করা হয় যে সর্বব্যাপী ইথার মাধ্যমকে ব্যবহার করে তরঙ্গ আকারে আলো পরিবাহিত হয়। কি বলছে আমি একটু লিখি, তারপর বুঝিয়ে দিই। আচ্ছা, এখানে লেখা হয়েছে যে সর্বব্যাপী তরঙ্গ আকারে আলো হচ্ছে আমার প্রবাহিত হয়। আলো পরিবাহিত হয়, প্রবাহিত না, সরি, পরিবাহিত হয়। পরিবাহিত হয়। তো এই জিনিসটা একটু যে পড়বে তার মাথায়, যে একটু নতুন নতুন, তার মাথায় প্রথমে হিট করবে সবই বুঝলাম, ইথার আবার কে? ইথার কে? ইথার এসটা ওই ইথার। আর বাকি কথাগুলো কিন্তু তার কাছে সহজতর। দেখো, ইথার সম্পর্কে একটা কথা মনে রাখবা। ইথার হচ্ছে, ইথারের পরিচয়টা এখানে আমি লিখে রাখি। ইথার হচ্ছে একটা কল্পিত মাধ্যম। এটা লিখে রাখো, কল্পিত মাধ্যম। মাধ্যম। তো মাধ্যম কি? মিডিয়াম। এটা আমরা তো বুঝি। মাধ্যম আবার কি? এটা মিডিয়াম। এটা বাংলা, ইংলিশটার বাংলা বললাম। আচ্ছা, তো হাইগেন্স বলল যে আলো নাকি তরঙ্গের সাহায্য বা তরঙ্গের আকারে সে প্রবাহিত হয়। তরঙ্গের একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে তরঙ্গের মধ্যে অনেক প্রকারভেদ আছে। তার মধ্যে একটা প্রকার হচ্ছে যান্ত্রিক তরঙ্গ। তো যান্ত্রিক তরঙ্গের একটা মানে মাস্ট বা একটা কি বলে ম্যান্ডেটরি বৈশিষ্ট্য হচ্ছে, যান্ত্রিক তরঙ্গকে চলতে হলে অবশ্যই মাধ্যম লাগবে। তো হাইগেন্স যখন বলেই ফেললো, আচ্ছা ঠিক আছে, যে আমার সূর্যের মানে আলোটা হচ্ছে আমার একটা তরঙ্গ আকারে চলে, সে কিন্তু বলে কিন্তু ফেসে গেছে। কেন ফেসে গেছে? তখন মানুষজন জিজ্ঞাসা করছে যে আচ্ছা, আলো যদি তরঙ্গের সাহায্যেই চলে, তাহলে সূর্যের আলো কিভাবে পৃথিবীতে এসে পৌঁছায়? কারণ আমরা জানি শব্দ চলার জন্য অবশ্যই মাধ্যমের প্রয়োজন। স্পেসে কিন্তু তুমি চাইলেই জোরে চিৎকার দিলেই কারো কানের মধ্যে শব্দ পৌঁছাতে পারবে না। কারণ শব্দগুলা কিন্তু তরঙ্গকে এবং মানে মাধ্যমকে এমন ভাবে ব্যবহার করে, এবং মাধ্যমকে ব্যবহার করে কিন্তু সে সামনে আগায়। কিন্তু স্পেসে গেলে কিন্তু বায়ু নাই। বায়ু না থাকার কারণে তুমি কথা বলে কথা শোনা যাবে না। কিন্তু আলোর ক্ষেত্রে তো সূর্য তো স্পেসে অবস্থিত। স্পেস থেকে এই যে মহাশূন্য পাড়ি দিয়ে পৃথিবীতে আলো প্রবেশ করে, তাহলে সে কোন মাধ্যমের উপর নির্ভর করে পৃথিবীতে আসে? সেখানে তো বায়ু নাই। তখন এই হাইগেন্স ধরে নিছে যে একটা কল্পনা করা হয়েছে, যে এখানে একটা ধরলাম যে সারা পৃথিবীতে যেটা বায়ুও না, কিছুই না, সেটা ধরলাম একটা মাধ্যম আছে। একটা কল্পিত মাধ্যম, একটা মানে কল্পনা করে নিলাম একটা মাধ্যম আছে। সেই মাধ্যমের উপর নির্ভর করে আলো তরঙ্গ আকারে পরিবাহিত হয়। তো এখানে আহ বাস্তবে আসলে ইথারের কোনো অস্তিত্ব নাই। কেন ইথারের অস্তিত্ব নাই? দেখো, তখনকার বিজ্ঞানীদের ধারণা অনুসারে শূন্য মাধ্যম যা আসলে এক্সিস্ট করে এই জিনিসটা ওনাদের মাথায় আসেনি। আর শূন্য মাধ্যম যে এক্সিস্ট করে এবং সেই শূন্য মাধ্যমকে ব্যবহার করে আমার সেই চিরচেনা আলো, যাকে আমি প্রতিদিন ব্যবহার করতেছি, সে আলো আসলে শূন্য মাধ্যমকে ব্যবহার করে চলতেছে, এই আইডিয়াটা তাদের মাথায় আসেই নাই। তো যে কারণে তারা হচ্ছে ইথারকে অ্যাডাপ্ট করে নিয়েছিল। কিন্তু মজার ব্যাপার হচ্ছে পরবর্তীতে প্রমাণ হয়েছে যে ইথারের অস্তিত্ব নাই। পরবর্তীতে কি প্রমাণিত হয়েছে? ইথারের অস্তিত্ব নাই। এটাকে যদি আমি কিভাবে কোট করি, যে পরবর্তীতে প্রমাণিত ইথারের অস্তিত্ব নেই। ইথারের, সেটা এই কালি দিলে একটু বাজে দেখা যায়, তাই না? সুন্দর করে লিখতেছি, দাঁড়াও। বাস্তবে, বাস্তবে ইথারের অস্তিত্ব নেই। বাস্তবে কিন্তু ইথারের কোনো অস্তিত্ব নাই। যে ইথারের যে অস্তিত্ব নাই এটা প্রমাণ করছে যে, সেটা তো আসে। সেটা কিন্তু এমসিকিউ। এবং এটা আমি জানি যে যারা কিন্তু একটু পড়ছো তারা কিন্তু সবাই জানো যে মডার্ন ফিজিক্সের প্রথমের দিকে একটা ইগনোর করা একটা টপিক আছে, কেউ দেখতে পারেন। মাইকেলসন মরলি পরীক্ষাটা না। এই মাইকেলসন মরলি পরীক্ষার মাধ্যমে কিন্তু প্রমাণিত হয় যে ইথার আসলে দুনিয়াতে, ইথার বলতে কিছু নাই। ইথার একটা ভুয়া কনসেপ্ট, ইথার বলতে কিছু নাই, এটা প্রমাণ করা হয়েছে মাইকেলসন মরলি টেস্টের মাধ্যমে। তাহলে প্রশ্ন আসতেই পারে কোনোদিনও কোনো পরীক্ষাতে, যে কোন তত্ত্বের মাধ্যমে এটা প্রমাণিত হয় যে বাস্তবে ইথার অস্তিত্ব নাই। তাহলে এটা আমি লিখতে পারি মাইকেলসন মরলি। মাইকেলসন মরলি বা মোরলে, যেটাই লেখো, অনেকে এক একজন এক একটা লেখে, আমি মরলি লিখলাম। মরলি টেস্ট এর মাধ্যমে প্রমাণিত হয়। এর মাধ্যমে
প্রমাণিত হয় যে ইথারের কোনো অস্তিত্ব নাই। বুঝতে পারছি? প্রমাণিত হয়। আচ্ছা, এটা কি খুব মানে টু দা পয়েন্ট বোঝাতে পারছি? এবার আমার ধারণা নিয়ে কোনো ইয়ে নাই। এবার আমাকে একটু জানতে হবে। একটু আগে আমরা মানে কর্পাসেল থিওরি সম্পর্কে জেনে আসছি যে সেখানে কি কি জিনিস ব্যাখ্যা করতে পারতো না। এখানেও আমাকে জানতে হবে কিসের কিসের ব্যাখ্যা করা যায়, কিসের কিসের ব্যাখ্যা করতে পারে না। আমি যে ইয়ে নিয়ে পড়াশোনা করতেছি, এই যে আমার কি বলে, আমি তরঙ্গ তত্ত্ব নিয়ে পড়াশোনা করতেছি, এটা কাদের কাদের ডিফাইন করতে পারে আর আলোর কোন কোন ঘটনাকে ডিফাইন করতে পারে না, সেটা সম্পর্কে আমাদের একটা টু দা পয়েন্ট আইডিয়া থাকতে হবে। তো আমি যদি মোটা দাগে লিখতে চাই যে কিসের কিসের ব্যাখ্যা করতে পারে, তাহলে আমাকে লিখতে হবে যে ব্যাখ্যা করতে পারে, ব্যাখ্যা করতে পারে। ব্যাখ্যা করতে পারে বলতে বোঝাচ্ছি যে আমার এই যে আমার যে হাইগেন্সের নীতিটা, এটা কোন কোন আলোর ঘটনাকে ব্যাখ্যা করতে পারে, যেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, আন্ডারলাইন করে দিলাম। ব্যাখ্যা করতে পারে আলোর কোন কোন ঘটনাকে। উত্তর হচ্ছে তোমার প্রতিফলনকে একদম সঠিকভাবে ব্যাখ্যা করতে পারে। প্রতিফলন একদম সঠিকভাবে ব্যাখ্যা করতে পারে। আলোর সরলরৈখিক গতি একদম সঠিকভাবে, কোনো ভুল নাই, একদম সঠিকভাবে আলো সরলরৈখিক গতি, আলোর রৈখিক গতিতে, রৈখিক গতি, এইটাকে একদম চমৎকারভাবে ডিফাইন করতে পারে, রৈখিক গতি। এবং মজার ব্যাপার হচ্ছে নিউটন কিন্তু প্রতিসরণের সঠিক ব্যাখ্যা দিতে পারে নাই, কিন্তু এই হাইগেন্স কিন্তু প্রতিসরণের সঠিক ব্যাখ্যা দিতে পারছিল। তাহলে প্রতিসরণেরও ব্যাখ্যা দিতে পারে। এটা একটু খেয়াল রাখতে হবে, হাইগেন্সের তত্ত্ব প্রতিসরণের সঠিক ব্যাখ্যা দিতে পারে, কিন্তু নিউটনের কিন্তু সঠিক ব্যাখ্যা দিতে পারে না। এখন প্রশ্ন আসতেই পারে, ঠিক আছে বুঝলাম, তাহলে এবার একটু এটা জানা প্রয়োজন যে কিসের কিসের ব্যাখ্যা করতে পারে না। উত্তর হচ্ছে নিউটন যে সকল জিনিসপত্র ব্যাখ্যা করতে পারে নাই, হাইগেন্স তত্ত্ব তা তা ব্যাখ্যা করতে পারে না। তো সেই জিনিসটা আমরা এখান থেকে চাইলে কপি করে নিতে পারি। আচ্ছা, দেখি কপি করা যায় কিনা। এটা এইভাবে এত কষ্ট করার আমার দরকার নাই, এটা কাজ করতে পারি। আমরা নিজেরা কষ্ট করে লিখেই ফেলবো, কপি টপি করতে গেলে সময় লস হয়ে যাবে। আচ্ছা, এটা আমার ফার্স্ট অ্যাটেম্প, তো মানে একটু হইলে কষ্ট হতে পারে, আমি এটার জন্য অনেক দুঃখিত। আমি আশা রাখি ধীরে ধীরে আমি এই জিনিসটাতে আর একটু নিজেকে গড়ে তোলার চেষ্টা করবো, আর একটু ভালো পারফর্ম করার চেষ্টা করবো। তো ব্যাখ্যা দিতে পারে না কিসের, একটু যদি সেটা লিখি। ব্যাখ্যা দিতে পারে না সেগুলা কি কি, এটাকে একটু আন্ডারলাইন করে দিই, যেহেতু এটাকে আন্ডারস্টিমেট করা যায় না, খুব ইম্পর্টেন্ট টপিক। তো সেটাকে বলতে পারি আমি হচ্ছে ব্যতিচার, ছোট ছোট করে লিখি। ব্যতিচার, অপবর্তন, সমবর্তন, তারপর হচ্ছে ফটো ইলেকট্রিক ইফেক্ট, ইফেক্ট, আর সবার শেষে হচ্ছে কৃষ্ণ বস্তুর বিকিরণ, বস্তুর বিকিরণ। এই কোনোটারই ব্যাখ্যা করতে পারে না। আচ্ছা, তো এবার আমাদের কাজ কি, এবার এবার আমাদের কাজ হচ্ছে 3 নাম্বার যে তত্ত্বটা, যে তত্ত্বটার উপরে আসলে আমাদের পুরা সবকিছু, মানে পুরো অধ্যায় সেটা বলা যায়। আমরা এই জিনিসটা এবার পড়বো। এটা কি? এটা নান আদার দেন আমার আলোর তাড়িৎ চৌম্বক তরঙ্গ ক্রিয়া বা আলোর ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ থিওরেম। আচ্ছা, এটাকে আমরা একটু বক্স করে দিই, যেহেতু এটা একটু সম্মানিত বস্তু, এটাকে একটু সম্মান প্রদর্শন করার প্রয়োজন আমাদের জন্য। তো আমরা এটাকে একটু সম্মান প্রদর্শন করে একটু বক্স করে দিলাম। এটা হচ্ছে আমার আলোর তাড়িৎ চৌম্বক তরঙ্গ বা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ থিওরেম। আচ্ছা, এটা কে দিছে? উত্তর হচ্ছে এটার প্রস্তাবক হচ্ছে বিজ্ঞানী জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল। তো প্রথম কাজ হচ্ছে প্রস্তাবক, এটাকে একটু এবার একটু সুন্দর করে লিখবো, আগের বার একটু যেভাবে লিখছি এবার একটু সুন্দর করে দিব। এবার আমি একটু মনে রাখবো যে প্রস্তাবককে, প্রস্তাবক
প্রস্তাবক সম্পর্কে ক্রিস্টাল ক্লিয়ার আইডিয়া রাখতে হবে। প্রস্তাবক হচ্ছে আমার ম্যাক্সওয়েল। শুধু ম্যাক্সওয়েল লিখলে আমি আশা রাখি তোমরা বুঝে যাবে, ওটা লিখলে হয়তো বা সময় লেস হবে। দিলাম ম্যাক্সওয়েল। ম্যাক্সওয়েল হচ্ছে আমার এটার প্রস্তাবক। সেকেন্ড হচ্ছে ধারণা। এটার ধারণা কি, মানে এটার কনস্ট্রাকশনটা কি নিয়ে, অবজেক্টিভটা কি, কিসের উপর এটা রচিত। তো ধারণা করা হয়, ধারণাটা আমি একটু বলি। ধারণা করা হয় আলো, তড়িৎ ক্ষেত্র তরঙ্গ ও চৌম্বক ক্ষেত্র তরঙ্গকে ব্যবহার করে এদের সমন্বয়ে সৃষ্ট নতুন আরেক প্রকার তরঙ্গ তাড়িত চৌম্বক তরঙ্গ আকারে সঞ্চালিত হয়। কথাগুলো আমি জানি খুবই কঠিন, তোমার বুঝতে খুব কষ্ট হচ্ছে। প্রত্যেকটা জিনিস বোঝানোর দায়িত্ব আমার, একটু আমার সাথে টিউন থাকো, আমি প্রত্যেকটা পয়েন্ট তোমাকে ধরে ধরে বোঝানোর চেষ্টা করবো এখন। তো এখানে লেখা হয়েছে কি, এখানে লেখা হয়েছে যে ধারণাটা কি। ধারণা হচ্ছে আলো, তড়িৎ ক্ষেত্র, তড়িৎ ক্ষেত্র তরঙ্গ ও চৌম্বক ক্ষেত্র তরঙ্গের সমন্বয়ে সৃষ্ট, সমন্বয়ে সৃষ্ট, সমন্বয়ে সৃষ্ট তাড়িত চৌম্বক তরঙ্গ আকারে সঞ্চালিত হয়। তাড়িত চৌম্বক তরঙ্গ আকারে, আকারে সঞ্চালিত হয়। সঞ্চালি সঞ্চালিত ঋত হয়। আচ্ছা, এবার একটু ইলাস্ট্রেশন লাগবে, বুঝতে পারছো? এই জিনিসটা সহজে বুঝাইলে হবে না। ইলাস্ট্রেশনটা আমি কোথা থেকে অ্যাড করতে পারি? আমার কাছে আঁকা ছিল, তারা দেখি আছে কিনা। যদি আঁকা থাকে তাহলে সেখান থেকে নিয়ে নিই, কষ্ট করে তো ইয়ে করার দরকার নেই। দেখো এখানে সুন্দর করে ইলাস্ট্রেশন আছে। এই জিনিসটাকে কিভাবে কপি করে নিয়ে আসা যায়, দাঁড়া দেখি কি করা যায়। হ্যাঁ, কপি করলাম। ওই পেজে চলে যাই। এই পেজে আটবে না, এই পেজে আমরা বাকি তথ্যগুলো লিখবো। আর ইলাস্ট্রেশনকে পরের পেজে নিয়ে যাই, তাই না? ইলাস্ট্রেশনকে নিয়ে গেলাম পরের পেজে। ইলাস্ট্রেশনটা সবার চোখের সামনে আঁকলে ভালো হইতো, তাও আপাতত কিছু করার নেই, একটু কষ্ট করি। আমি খুশি হইতাম যদি তোমাকে এটা এঁকে বুঝতে পারতাম। সমস্যা নাই, আমরা সর্বোচ্চ বোঝার চেষ্টা করবো, ঠিক আছে? একটু এই মুহূর্ত থেকে আমরা একটু খুব মনোযোগ সহকারে জিনিসটা গুলো বোঝার চেষ্টা করবো। দেখো, তড়িৎ ক্ষেত্র তরঙ্গ কয়েকটা জিনিস আমি ব্যাখ্যা করবো। প্রথম কাজ হচ্ছে তড়িৎ ক্ষেত্র, ক্ষেত্র কেন আসলো, বা চৌম্বক ক্ষেত্র, ক্ষেত্র কেন আসলো। দেখো, ক্ষেত্র তখনই আসে যখন কোন একটা ঘটনার অনেকগুলো অভিমুখ সৃষ্টি হয়ে যায়। তোমাকে যদি বলে বাতাসের একটা দিককে ব্যাখ্যা করো, বাতাসের একটা দিককে ব্যাখ্যা করতে তুমি এটা ভেক্টর রাশির সহায়তা নিতে পারো। কিন্তু তোমাকে যদি বলা হলো একটা টর্নেডোর মোশনকে তুমি ব্যাখ্যা করো, টর্নেডোর মোশন কিন্তু তুমি একটা নির্দিষ্ট ভেক্টর রাশি দ্বারা ব্যাখ্যা করতে পারবে না। কেন বলতো? প্রতি মুহূর্তে টর্নেডোর ডিরেকশন কিন্তু চেঞ্জ হচ্ছে। একবার ডিরেকশন মনে করো এইদিকে, একবার ডিরেকশন এইদিকে, একবার ডিরেকশন এইদিকে, আরেকবার ডিরেকশন এইদিকে। প্রতি মুহূর্তে ডিরেকশন চেঞ্জ হইতে 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 সেটা কিন্তু আর কোনো একটা স্টেবল ভেক্টর রাশি দ্বারা ডিফাইন করা যাবে না এর মোশনটা আসলে কেমন। তখন কিন্তু আসে আমার ক্ষেত্র, ক্ষেত্র ব্যাখ্যা দেওয়া লাগে। এবং মজার ব্যাপার হচ্ছে আমরা এখন যেই মানে তরঙ্গটা নিয়ে পড়াশোনা করব, যে সেটা নাম হচ্ছে তাড়িৎ চৌম্বক তরঙ্গ। সেই তাড়িত চৌম্বক তরঙ্গটাই হচ্ছে আমার একটা এমন তরঙ্গ যেটা ডিরেকশনটা একটু কমপ্লেক্স, সরি কমপ্লেক্স একটু কম্পাউন্ড, কমপ্লেক্স বলা যাবে না, এটা একটা কম্পাউন্ড তরঙ্গ, মানে এটা যৌগিক তরঙ্গ। একাধিক তরঙ্গের সহায়তায় সে সৃষ্ট হয়েছে। ফলে তার যে তরঙ্গটা ব্যাখ্যা, সেটার জন্য কিন্তু আমাদের ক্ষেত্রের সহায়তা নেওয়া লাগে। তো তার মধ্যে প্রথমে হচ্ছে, অন্যতম হচ্ছে তড়িৎ ক্ষেত্র তরঙ্গ। তো এই তড়িৎ ক্ষেত্র তরঙ্গ নিয়ে যখন আমি পড়বো, দেখো তড়িৎ ক্ষেত্র তরঙ্গের ডেপথ তোমার জানা লাগবে না, বা চৌম্বক ক্ষেত্রের তরঙ্গের ডেপথ তোমার জানা লাগবে না। জাস্ট তুমি একটু আপাতত আমাকে একটু মনে রাখতে হবে যে তড়িৎ ক্ষেত্র তরঙ্গটা একটা যান্ত্রিক তরঙ্গ। সেটা কিভাবে প্রপাগেট করে, প্রপাগেশন সম্পর্কে আমরা এখন কয়েকটা ওয়ার্ড একটু মাথায় রাখতে হবে, ঠিক আছে? আমি একসাথে অনেকগুলো তথ্য এই মুহূর্তে দিব।
ফলে তোমার ব্রেন অ্যাবজর্ব করতে একটু কষ্ট হবে। সেজন্য আমি একটু ক্ষমা চাচ্ছি, কিন্তু আমাকে জিনিসটা কন্টিনিউ করতে হবে। কারো যদি কোনো সমস্যা থাকে, আমি তো লাইভ ক্লাসটা নিতে পারছি না, তাই অবশ্যই একটু কমেন্টে জানিয়ে দিও, আমি সেই কমেন্টটা রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। আমরা এখন থেকে একটা ওয়ার্ড ইউজ করবো, প্রোপাগেশন। প্রোপাগেশন বানান আমার ভুল হতে পারে, কিন্তু প্রোপাগেশন প্রোনাউন্সিয়েশন ঠিকই আছে, প্রোপাগেশন। এটার অর্থ বলতে বোঝায় যে একটা তরঙ্গের অভিমুখকে প্রোপাগেশন বলে, বা ডিরেকশন অফ প্রোপাগেশন মানে হচ্ছে সে কোন দিকে যাচ্ছে, কোন দিকে যাচ্ছে এই অভিমুখটাকে বলা হচ্ছে প্রোপাগেশন। তো আমরা বলতে পারি প্রোপাগেশন আসলে কি, ডিরেকশন অফ দ্যাট ওয়েভ। একটা তরঙ্গের তরঙ্গ কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে সেটাকে বলা হয় প্রোপাগেশন ডিরেকশন। বা বাংলায় যদি আমি সুন্দর করে লিখি তাহলে লিখতে পারি অভিমুখ। একটা তরঙ্গের অভিমুখটা হচ্ছে, আমরা এখন জানবো অভিমুখটা কেমন হবে। তো আমরা একটু সাইডের আরেকটা পেজে যাই, তার আরেকটু ব্যাখ্যা জিনিসের ব্যাখ্যা দিয়ে আসি, তারপরে আমরা এটা সম্পর্কে একটা ভালো ইয়ে পাবো। আমরা একটা জিনিস অ্যাডাপ্ট করার চেষ্টা করি। আমার ছবিটার কারণে দেখা যাচ্ছে না, এটা এক্সিস আনি। এক্সিসটা থাকলে আমাদের জন্য ভালো। আমার চেহারাটা উপরে উঠে দিলাম। এক্সিসটা আমরা একটু বড় করা যায় কিনা দেখি তো। সমস্যা তো এটা, এক্সিসটা ভালো না। এক্সিসটার দ্বারা বড় কিছু লেখা যায় না। সমস্যা নেই, আমরা নিজের একটা এক্সিস বানাই। এই ধরলাম এক্সিস্টের ওয়াই ডিরেকশন। আচ্ছা, আর এটা ধরলাম আমার এক্স ডিরেকশন। এটাকে একটু কপি করি, এটাকে পেস্ট করি। আমার দুইটা জিনিস লাগবে। তো অনেক টিচার এই জিনিসটা যখন পড়ায় একটু ভুল পড়ায় ফেলে, ওনাদের আসলে দোষ না। দোষটা হচ্ছে তোমাদেরকে সহজভাবে উপস্থাপন করতে গিয়ে এতটাই সহজভাবে উপস্থাপন করে ফেলে যে জিনিসগুলো আসলে তার যে সাধারণ সংজ্ঞায়ন সেই অর্থটা হারিয়ে ফেলে। আমি তোমাকে নর্মালি বোঝানোর চেষ্টা করবো। দেখো, আমার যে তড়িৎ ক্ষেত্র তরঙ্গ, সেটা একটা নর্মাল যান্ত্রিক তরঙ্গ। তরঙ্গের চেহারা আমরা চিনি। যান্ত্রিক তরঙ্গ সবসময় সাধারণত এভাবে চলে। কেন? কারণ আমরা জানি তরঙ্গ বলতে আমরা সাধারণত সিম্পল হারমোনিক মোশন। সিম্পল হারমোনিক মোশন কোথায় করেছি? ফার্স্ট পেপার অষ্টম অধ্যায়ে করেছি। সিম্পল হারমোনিক মোশন মানে হচ্ছে সরল ছন্দিত স্পন্দন গতিতে থাকা কিছু কণা। মানে একটা কণা যদি সরল ছন্দিত স্পন্দন গতিতে থাকে, সেটা তো আমরা ইংলিশে হচ্ছে সিম্পল হারমোনিক মোশন বলি, তাই তো? তো একটা সিম্পল হারমোনিক ওয়েভ বা একটা ওয়েভ আসলে জেনারেটেড হয় একটা অক্ষের উপর অবস্থিত অনেকগুলা সিম্পল হারমোনিক মোশনে থাকা, বা সরল সরল ছন্দিত স্পন্দন গতিতে গতিরত অনেকগুলা অসংখ্য কণা বা বিন্দুর সমন্বয়ে একটা তরঙ্গের সৃষ্টি হয়। বোঝাতে পারছি? ফলে আমরা জানি সিম্পল হারমোনিক মোশনে যে কোনো বিন্দুর যে সরণের যে সমীকরণটা ছিল, সরণের সমীকরণটা ছিল এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা টি মাইনাস ডেল বা প্লাস ডেল ছিল। তো আমি পুরোটা না লিখে এটলিস্ট এটা তো লিখতে পারি যে এক্স এর যে সমীকরণটা, সেটার মধ্যে একটা সাইন ফাংশন আছে, তাই না? আর সাইনের ফাংশনের আমরা যে ইকুয়েশন গুলো দেখি সেগুলো কিন্তু এরকমই হয়। তো সেখানে সাইনের জায়গায় কস আসতে পারে, এটা কোনো প্রবলেম নাই। বিভিন্ন জিনিস থাকতে পারে, কিন্তু আমাদের যে তড়িৎ ক্ষেত্র তরঙ্গ, সেটা যেহেতু একটা যান্ত্রিক তরঙ্গ, তার চেহারাটা অনেকটা এরকমই হবে। তো আমি তাহলে এটা হচ্ছে আমার তড়িৎ ক্ষেত্রের তরঙ্গ, এর চেহারা অনেক রকম অনেকটা এরকম। আর আমাদের যে আমাদের চৌম্বক ক্ষেত্র তরঙ্গ, তার চেহারাটা কেমন হবে? সেটাও কিন্তু একটা নর্মাল যান্ত্রিক তরঙ্গে হবে, সেটা চেহারা এরকমই হবে। সেটা আমি ধরলাম বি। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, বাস্তবে এরা এরকম আলাদা আলাদা করে থাকে না। বাস্তবে এরা একই সাথে প্রোপাগেট করতে করতে সামনে যায়। কিন্তু আমি যে চেহারাটা তোমাকে মাত্র দেখাইলাম, বাস্তবে আসলে এইভাবে তারা প্রোপাগেট করে না। চমৎকার একটা জিনিস দেখো, একটা প্রোপাগেট করে যে ডিরেকশনে, আরেকটা প্রোপাগেট করে তার ঠিক 90 ডিগ্রিতে। সহজ কথা হচ্ছে, সাপোজ আমার এই হাতটার দিকে তাকাও আর এই পেনটার দিকে তাকাও, এরা পরস্পর 90 ডিগ্রি না? মজার ব্যাপার হচ্ছে, আমার যে তড়িৎ ক্ষেত্র তরঙ্গটা, সেটা যেই যেই দিকের সাপেক্ষে সে সামনের দিকে আঁকায়, আমার চুম্বক ক্ষেত্র তরঙ্গটা সেই দিকে ঠিক 90 ডিগ্রি কোণে প্রোপাগেট করতে করতে একই দিকে আগায়। কথাগুলো বুঝতে অনেক কষ্ট হয়, আমি জানি। আমি তোমার কষ্টটা বুঝতে পারতেছি। কিন্তু তুমি যদি আমার সাথে একটু খেয়াল রাখো আগামী কিছুটা সময়, তাহলে প্রত্যেকটা জিনিস তোমার কাছে ক্লিয়ার হয়ে যাবে। অনেকেই বলে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের চিত্র তা রাখতে পারে না। আজকের পর থেকে এই জিনিসটা একদম দুধভাত হয়ে যাবে। দেখো, আমি তুমি সবাই আমরা এক্সিস সম্পর্কে চিনি। আমরা তিনটা ত্রিমাত্রিক এক্সিস সম্পর্কে খুব ভালো মতো চিনি। আগে তিনটা একটু বুঝাই। তিনটা এক্সিস আগে আইকা নেই, তারপরে আমরা একটা ভালো ইলাস্ট্রেশন আঁকলেই তো জিনিসটা সুবিধা হবে আমাদের জন্য বুঝতে, তাই তাই না? ইলাস্ট্রেশনটা একটু সুন্দর করে করি। সেটাকে একটু ঘুরাইতে হবে।
ঘোরার সোজা করলাম, সোজা করে বসাইলাম। আচ্ছা, এটা আমাদের জেড অ্যাক্সিস আসবে, যেটা কিনা এই বরাবর আমি দিলাম। আচ্ছা, দেখো, তিনটা ত্রিমাত্রিক কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থায় যে তিনটা এক্সিস রয়েছে, সেটা সম্পর্কে আমরা কিছু তথ্য, কমন তথ্য জানি, যে প্রত্যেকটা এক্সিস একে অপরের সাথে কত ডিগ্রি কোণে আছে বলতো? 90 ডিগ্রি কোণে আছে না? প্রত্যেকটা এক্সিস কিন্তু পরস্পরের সাথে 90 ডিগ্রি কোণে আছে, এটার সাথে এটা 90 ডিগ্রি। আবার এক্স অক্ষের সাথে ওয়াই অক্ষ 90 ডিগ্রিতে আছে। এটা ধরলাম এক্স অক্ষ, এটা ধরলাম ওয়াই অক্ষ, এটা ধরলাম জেড অক্ষ। জেড অক্ষের সাথে আমার এক্স অক্ষ 90 ডিগ্রিতে আছে, আবার জেড অক্ষের সাথে ওয়াই অক্ষ 90 ডিগ্রিতে আছে, মানে এর পরস্পরের সাথে 90 ডিগ্রিতে আছে। এবার একটা কথা একটু মনোযোগ দিয়ে শুনবা। আমার যে বিদ্যুৎ ক্ষেত্র তরঙ্গ বা তড়িৎ ক্ষেত্র তরঙ্গ, সেটা যেই দিকে, তার ডিরেকশন অফ প্রোপাগেশন যেদিকে হবে, চৌম্বক ক্ষেত্র তরঙ্গেরও ডিরেকশন অফ প্রোপাগেশন একই দিকে হবে। মানে তাদের চলার অভিমুখ একই দিকে হবে। কিন্তু একটা সমস্যা আছে, একটু বুঝো তো। আমি কিন্তু একটা একটা কথা বলেছি যে আমার তড়িৎ ক্ষেত্র তরঙ্গটা আর চুম্বক ক্ষেত্র তরঙ্গ পরস্পরের সাথে 90 ডিগ্রি কোণ মেনটেন করে চলবে। সেই ক্ষেত্রে এই যে কথাটা যখন আমি বলে ফেললাম, যারা একটু বেশি চিন্তা করতে পারি, আমরা আমাদের ইমাজিনারি পাওয়ার একটু ভালো, তারা কিন্তু একটু ভুলভাল চিন্তা করবেও ফেলতে পারি। এই জায়গায় আমি তো তোমাকে একটু সতর্ক করার চেষ্টা করবো। সে চিন্তা করতেই পারে, আচ্ছা বুঝতে পারছি, যেহেতু 90 ডিগ্রি কোণ করে আগাইতেছে, তাহলে নিশ্চয়ই আমার তড়িৎ ক্ষেত্র তরঙ্গটা এক্স অক্ষ বরাবর যাচ্ছে, আর চুম্বক ক্ষেত্র তরঙ্গটা আমার ওয়াই অক্ষ বরাবর যাচ্ছে। এরকম কিছু না। আমি কিন্তু একটা কথা বলে দিচ্ছি, কি কথা বলছি? দুইটা তরঙ্গের ডিরেকশন অফ প্রোপাগেশন একই দিকে হবে। একটা যদি এক্স অক্ষ দিকে এগিয়ে চলে, আরেকটাও এক্স অক্ষের দিকে আগাবে। এই কথাটা বলার পর তোমার কিন্তু একটু সমস্যার সৃষ্টি হতে পারে, কারণ এক্স অক্ষে একই দিকে আগাবে, কিন্তু পরস্পরের সাথে 90 ডিগ্রি কোণ কিভাবে সৃষ্টি হওয়া সম্ভব? এই জিনিসটা ভাবতে কিন্তু তোমার কষ্ট হইতেছে, তাই না? আচ্ছা, আমি একটু বোঝানোর চেষ্টা করি। দেখো, আহ, একটা নর্মাল তরঙ্গ আমি আঁকি, যেটা এক্স আর ওয়াই প্লেনের মধ্যে অবস্থিত, মানে এক্স ওয়াই সমতলে, যে সমতলটার মধ্যে এটা অবস্থিত। সেই চিত্রটা কেমন হইতে পারে? এরকম একটা গ্রাফ আঁকলে কি সমস্যা হবে? এটা কি এক্স ওয়াই প্লেনের উপর অবস্থিত একটা গ্রাফ আমি বলতে পারি, বা তরঙ্গ আমি বলতে পারি? আচ্ছা, তিনটা অক্ষ কিন্তু তিনটা প্লেনের সৃষ্টি করছে। তিনটা প্লেন মানে তিনটা অক্ষ তিনটা সমতল সৃষ্টি করছে। জেড আর এক্স অক্ষ মিলে জেড এক্স সমতল তৈরি করছে। এক্স আর ওয়াই মিলে এক্স ওয়াই সমতল তৈরি করছে। আর ওয়াই আর জেড মিলে ওয়াই জেড সমতল তৈরি করছে, করছে না? আচ্ছা, একটা তরঙ্গ যখন প্রোপাগেট করে তখন তার দুইটা ডিরেকশন হয়, একটু বুঝো। একটা হচ্ছে সে কোন অক্ষের সমান্তরালে যাচ্ছে, এবং সে কোন অক্ষ বরাবর যাচ্ছে। একটা হচ্ছে সমান্তরালে, একটা হচ্ছে বরাবর। সমান্তরাল আর বরাবর কি একই দিকে, মানে একই জিনিস না? আমরা কিন্তু এগুলো ভেক্টর দিয়ে পড়ে আসতেছি। দেখো, এই সবুজ কালার তরঙ্গটা যখন কিনা আমার, সবুজ কালার তরঙ্গটা যখন কিনা সে এক্স অক্ষ বরাবর যাচ্ছে, সে কিন্তু ওয়াই, তার বিস্তারটা একটু চিন্তা করি আমরা, তরঙ্গের বিস্তার সম্পর্কে আশা রাখি সম্মুখ মানে একটু হলে জানি। বিস্তারটা কি হবে বলতো? এটা কি তার বিস্তার না? এই যে এতটুকু কিন্তু তার বিস্তার। সেটা আমি একটু হাইলাইট করে দিই, এই যে এতটুকু কিন্তু তার বিস্তার। এই সবুজ কালি, বা একটা আমি হলুদ কালি দিয়ে বোঝাই, বা সবুজ লাল কালি দিয়ে বোঝাই, এই যে এটা কিন্তু তার বিস্তার। আমি যদি বিস্তারের যে ডিরেকশনটা সেটার কথা যদি চিন্তা করি, তাহলে আমাকে বলো তো, বিস্তার যেদিকে, আমার ওয়াই অক্ষটা কি সেই দিক বরাবর না? তাহলে বলতে পারি এই তরঙ্গটার বিস্তার আর ওয়াই অক্ষ পরস্পর সমান্তরাল। তো এই কথাটা কিভাবে বলা হয়, যে সবুজ রঙের তরঙ্গটা ওয়াই অক্ষের সমান্তরালে এগোচ্ছে, এবং কোন দিক বরাবর এগোচ্ছে? এক্স অক্ষ বরাবর এগোচ্ছে। তাহলে বলা যায় যে আমার এই সবুজ কালার তরঙ্গটা এক্স ওয়াই সমতলের উপর অবস্থিত। বুঝতে পারছি? আচ্ছা, এবার আমাকে একটা টাস্ক দিয়ে দিল। সবুজ কালিটা যে তরঙ্গটা ডিনোট করে, সেটা মনে করলাম, ধরে নিলাম যে সেটা আমার তড়িৎ ক্ষেত্র তরঙ্গকে সে রিপ্রেজেন্ট করে। কিন্তু আমাকে চুম্বক ক্ষেত্র তরঙ্গ আঁকতে হবে। কিন্তু সমস্যা হচ্ছে, চুম্বক ক্ষেত্র তরঙ্গের উপর আমি দুইটা শর্ত আরোপ করে রাখছি। একটা শর্ত কি? একটা শর্ত হচ্ছে তাকে এই তড়িৎ ক্ষেত্র তরঙ্গের সাথে 90 ডিগ্রি কোণ মেনটেন করে চলতে হবে, এবং সেকেন্ড মানে এক সমকোণে তারা থাকবে। সেকেন্ড একটা শর্ত হচ্ছে, এই তড়িৎ ক্ষেত্র তরঙ্গটার ডিরেকশন অফ প্রোপাগেশন, মানে সে যে দিকে আগাচ্ছে, এবং ওই চুম্বক ক্ষেত্র তরঙ্গটার ডিরেকশন অফ প্রোপাগেশন একই দিকে হইতে হবে। তাহলে কিভাবে আঁকা সম্ভব? আমি যদি এখন না এঁকে কল্পনা করি তাহলে একটু কঠিন হয়ে যাবে, কিন্তু আমি যদি এঁকে ফেলি, তুমি একদম চমৎকার একটা জিনিস তোমার চোখের সামনে উজ্জ্বল ভাবে জল জল করতে দেখবা। আমি একটু আঁকি, তারপর আমি বুঝাই। দেখো, আমি যদি এরকম কিছু একটা আঁকি, তাহলে কি কোনো সমস্যা আছে? আমার চিত্রটা খুব বাজে হয়েছে, আমার আগের আঁকা চিত্রটা অনেক সুন্দর হয়েছে, সেটা দিয়ে আমি বুঝাবো। কিন্তু তুমি যদি একটু তাকাও এইখানে, আমি একটু শেষ করি। আমি যদি দেখি যে আমি নতুন যে ইয়েটা আঁকলাম, নতুন যে লাল তরঙ্গটা আঁকলাম, সেটার বিস্তারের ডিরেকশনটা, সেটা কি আর ওয়াই অক্ষের সমান্তরাল আছে? তুমি দেখো তো। এটা কিন্তু কানার ভাই অন্ধ বলতে পারবে। এই রেখাটা কিন্তু এখন জেড অক্ষের সমান্তরাল হয়ে গেছে।
মানে আমি এখন যে লাল তরঙ্গটা আঁকলাম এটা আসলে জেড অক্ষের সমান্তরাল, কিন্তু তার ডিরেকশন অফ প্রোপাগেশন কোন দিকে একটু মনোযোগ দিয়ে তাকাও। তার ডিরেকশন অফ প্রোপাগেশন কিন্তু সেই এক্স অক্ষ বরাবরই। তাহলে আমি কি বলতে পারি, আমার এই সবগুলা ক্যারেক্টারিস্টিক্স সি তো আমি অ্যাপ্লাই করছিলাম চৌম্বক ক্ষেত্র তরঙ্গের উপরে, যে চৌম্বক ক্ষেত্র তরঙ্গের মধ্যে কি বৈশিষ্ট্য থাকতে হবে, বিদ্যুৎ ক্ষেত্র তরঙ্গ যেদিকে আগাইছে চৌম্বক ক্ষেত্র তরঙ্গ সেদিকে প্রোপাগেট করতে করতে যাবে, এবং চৌম্বক ক্ষেত্র তরঙ্গটার সাথে বিদ্যুৎ ক্ষেত্র তরঙ্গটা 90 ডিগ্রি কোণ থাকবে। 90 ডিগ্রি কিন্তু এখন হিসাব পাইনি, একটু হিসাব করে দেখি তো। আমরা কিন্তু একটা হিসাব করছিলাম যে আমার তড়িৎ ক্ষেত্র তরঙ্গটা এক্স ওয়াই সমতলের উপর অবস্থিত, কিন্তু দেখি তো লাল কালার তরঙ্গটা অবশ্যই এক্স ওয়াই তরঙ্গ মানে সমতলের সাথে 90 ডিগ্রিতে অবস্থিত। সমতল কিন্তু আরো দুইটা আছে, সেই দুইটার যে কোনো একটা কিনা। কি বলছি, কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় তিনটা অক্ষ তিনটা সমতল সৃষ্টি করে, 6টা সমতল করে। এটা তোমরা বুঝো, মানে যদি নেগেটিভ এক্সিস গুলো আমি কাউন্ট করি তাহলে 6টা সমতল। আমি আপাতত তিনটা সমতল নিয়ে কথা কথা বলি। তিনটা সমতলের সৃষ্টি করে। এই যে তিনটা সমতলের সৃষ্টি করলো, এই তিনটা সমতলের দিকে যদি তাকাই তাহলে আমি বলতে পারি এই যে এক্স ওয়াই সমতল আর ওয়াই জেড সমতল পরস্পর 90 ডিগ্রি কোণ সৃষ্টি করছে, আবার এক্স ওয়াই সমতল আর জেড এক্স সমতল পরস্পর 90 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। একই সাথে ওয়াই জেড সমতল আর এক্স ওয়াই সমতল 90 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, ওয়াই জেড সমতল জেড এক্স সমতল 90 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। আমি যদি তাকাই আমার লাল রঙের যে তরঙ্গটা নতুন করে আঁকলাম, যেটাকে কিনা আমি বলতেছি যে সে এখন ইজ এ রিপ্রেজেন্টার অফ চৌম্বক ক্ষেত্র তরঙ্গ, সে এখন কিসের রিপ্রেজেন্টার হয়ে গেছে বলতো? সে কিন্তু এখন চৌম্বক ক্ষেত্র তরঙ্গের রিপ্রেজেন্টার হয়ে গেছে। এই যে এটাকে আমি বলতেছি সে চৌম্বক ক্ষেত্র তরঙ্গের রিপ্রেজেন্টার হয়ে গেছে। তাহলে সে তার যে বিস্তারটা সেটা আমি দেখতেই পারতেছি যে জেড অক্ষের সমান্তরাল, এবং তার যে ডিরেকশন অফ প্রোপাগেশন সেটা হচ্ছে এক্স অক্ষ বরাবর। তাহলে আমি বলতে পারি এই যে লাল রঙের যে তরঙ্গটা আঁকা হয়েছে সেটা আসলে তোমার জেড এক্স সমতলের উপর অবস্থিত। আর আমরা তো জানি এক্স ওয়াই সমতল আর জেড এক্স সমতল পরস্পর কি 90 90 ডিগ্রি কোণ না? 90 ডিগ্রি কোণ অবস্থিত। তাহলে কি আমার ওই যে যে শর্তটা ছিল সেটা কি আরোপিত হয়েছে? আরোপিত কিন্তু হয়েছে। শর্ত দুইটা ছিল, একটা হচ্ছিল তড়িৎ ক্ষেত্র তরঙ্গ আর চুম্বক ক্ষেত্র তরঙ্গের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হবে। 90 ডিগ্রি হয়েছে। সেকেন্ড, ওদের দুইজনের ডিরেকশন অফ প্রোপাগেশন কিন্তু এক্স অক্ষ হবে। দেখো তো, মানে একই অক্ষ হবে। দেখো তো দুইজনে কি এক্স অক্ষ বরাবর এগিয়ে যাচ্ছে না? তাহলে দুইটা শর্ত অ্যাপ্লাই করার ফলে আমরা যে নতুন যে একটা হাইব্রিড তরঙ্গ পাইলাম, যেটা একটা কমপ্লেক্স তরঙ্গ পাইলাম, সেটাকে বলা হয় তাড়িৎ-চুম্বক তরঙ্গ। এখন আমি জানি তোমার চোখে কিন্তু এখনো ভিজিবল হয়নি, মানে তোমাদের চোখে স্টিল দুইটা তরঙ্গ ভিজিবল হচ্ছে, বাট এখনো সেই কম্পন তরঙ্গটা চোখে পড়েনি। আমি একটু দেখিয়ে দিচ্ছি সেই কম্পন তরঙ্গটা কি। দেখো এটা এখানে সুন্দর করে আঁকা আছে, তুমি যদি একটু তাকাও তাহলে দেখো এই যে এইখানে আমার এই লাল তরঙ্গটা কত কিভাবে আগাইছে। লাল তরঙ্গটার সঞ্চারপথটা কিন্তু এরকম, দেখতে পারতেছো? লেজার লাইট অনুসারে দেখতে পারতেছো। আর সবুজ কালার তরঙ্গটা সঞ্চারপথটা হচ্ছে এরকম। এখানে খুব ভালো মতো বোঝা যাচ্ছে লাল তরঙ্গ এবং সবুজ তরঙ্গ পরস্পরের সাথে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। আচ্ছা, এবার তুমি যদি একটু তাকাও তাহলে একবার দেখো যে আমি যদি এভাবে চিন্তা করি, একবার সবুজ কালার তরঙ্গটা আর লাল কালার তরঙ্গটা একবার এই দিকে থাকে, কিন্তু যখনই তাদের অর্ধেক পর্যায়কাল অতিক্রম হয়ে যায় বা অর্ধেক তরঙ্গ দৈর্ঘ্য যখনই তারা অতিক্রম করে ফেলে, তখন যে তরঙ্গটা একটু আগে উপরে ছিল সেটা তার 180 ডিগ্রি নিচে চলে যায়, আর যে তরঙ্গটা একটু আগে ডান দিকে ছিল সেটা তার 180 ডিগ্রি ঘুরে বাম দিকে চলে যায়। তাহলে বলা যায় যে একটু পরে তাদের তরঙ্গটা হয়ে যায় এরকম, যেখানে একটা তরঙ্গ নিচের দিকে কাজ করতেছে, একটা তরঙ্গ বাম দিকে কাজ করতেছে। কিন্তু ঠিকই আবার পূর্ণ তরঙ্গ দৈর্ঘ্য বা পূর্ণ পর্যায়কাল অতিক্রম করার পর আবার নিচে থাকা তরঙ্গটা উপরে উঠে যায়, বাম দিকে যাওয়া তরঙ্গটা আবার ডান দিকে চলে যায়। মানে বলা যায় এটা একটা কমপ্লেক্স তরঙ্গ, মানে একটা কম্পাউন্ড তরঙ্গ সৃষ্টি হয়েছে, যেখানে এই দুইটা মিলে যে মানে হাইব্রিড মডেলটা তৈরি করলো সেটা একবার এদিকে থাকে, একবার এদিকে থাকে, আবার এদিকে থাকে, আবার এদিকে থাকে। তাহলে বলা যায় এই দুইজনে মিলে নতুন একটা মানে একটা কি বলে একটা কম্পাউন্ড বা একটা যৌগিক তরঙ্গ সৃষ্টি করলো। যেহেতু এই যৌগিক তরঙ্গটা সৃষ্টির পিছনে তড়িৎ তড়িৎ ক্ষেত্র তরঙ্গ আর চুম্বক ক্ষেত্র তরঙ্গ দুইজনের ইকুয়াল কন্ট্রিবিউশন আছে, তাই এই তরঙ্গটার নাম দেওয়া হয় তাড়িত চুম্বক তরঙ্গ বা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। এই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভটাই কিন্তু আমার আলো। দেখো বিজ্ঞানী ম্যাক্সওয়েল কতটা কতটা জ্ঞানী ব্যক্তি ছিল। উনি ওনার মাথায় ছিল যে ইথার তো কোনো মাধ্যম প্রমাণিত হয়েছে যে ইথার কোনো মাধ্যম নাই। উনি চাইছিল যে এমন ভাবে আলোর সৃষ্টি হোক যেখানে আলোর তৈরিতে কোনো মাধ্যমের প্রয়োজন হোক না, মানে প্রয়োজন নাই। দেখো, তড়িৎ ক্ষেত্র তরঙ্গের প্রোপাগেশনের জন্য মাধ্যমের প্রয়োজন আছে, চৌম্বক ক্ষেত্র তরঙ্গের জন্য মাধ্যমের প্রয়োজন আছে, কিন্তু এই দুইজনের কারণে অটোমেটিক কি এই দুইজনের কারণে অটোমেটিক ভাবে আলো সৃষ্টি হইলো, যার জন্য কিন্তু কোনো তরঙ্গের কোনো মাধ্যমের প্রয়োজন হয় না। আসলে এই যে তাড়িৎ চুম্বক তরঙ্গ সেটা আসলে কি জানো? সেটা আসলে ই তরঙ্গ, মানে এটা কিভাবে বলা যায়, এই যে তাড়িৎ চুম্বক তরঙ্গটা হচ্ছে আমার চুম্বক তড়িৎ ক্ষেত্র তরঙ্গ আর চুম্বক ক্ষেত্র তরঙ্গের ক্রস গুণফল। তাহলে বলতো ক্রস গুণফল যদি আমি চিন্তা করি, আমরা পড়ছিলাম ক্রস গুণফলের কি পড়ছিলাম বলতো? তোমার আমরা ডান হাতের স্ক্রু নিয়ম পড়ছি।
যে দুইটা ভেক্টর যদি এরকম কাজ করে, একটা ভেক্টর এদিকে কাজ করতেছে, একটা ভেক্টর এদিকে কাজ করতেছে, তাহলে তুমি এদের ক্রস গুণফলের ডিরেকশন কোথায় পাবা? তুমি প্রথম ভেক্টর থেকে দ্বিতীয় ভেক্টরের দিকে হাত ঘুরাবা, হাত ঘুরাবা যখন, তখন এদের ডিরেকশনটা যেদিকে কাজ করবে, মানে তোমার এই যে বৃদ্ধাঙ্গুলিটা যে দিক বরাবর ডিরেক্ট করবে সেই দিক বরাবরই এদের ডিরেকশন অফ প্রপাগেশন বা এদের যে ক্রস গুণফলের অ্যান্সারটা পাবা। তো তুমি যদি চিন্তা করো, আমি যদি আহ এটা ধরলাম ই তরঙ্গ, আর এই শুয়ে থাকাটা ধরলাম বি তরঙ্গ, তাহলে ই থেকে বিতে যখন হাত ঘুরাবো তখন আমার এই যে বৃদ্ধাঙ্গুলের ডিরেকশন সেটা কিন্তু এক্স অক্ষ বরাবর চলে গেল। তাহলে কিন্তু খুব একটা ভালো ইলাস্ট্রেশনের মাধ্যমে আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভটা কিভাবে ক্রিয়েট হয়েছে, সেই জিনিসটা কি, কিভাবে কি চলতেছে। এবং এখানে তুমি যদি একটু তাকাও, আমি এখানে আরো কিছু ইলাস্ট্রেশন দিচ্ছি, এই জিনিসটা দ্বারা বুঝাইছি যে হলুদ তরঙ্গ দৈর্ঘ্যটা সে সে মানে সরি লাল তরঙ্গ দৈর্ঘ্যটা সে তোমার জেড অক্ষকে সাপেক্ষ করে চলতেছে, আর হচ্ছে আমার লাল তরঙ্গ দৈর্ঘ্যটা, সরি হলুদ তরঙ্গ দৈর্ঘ্যটা সেটা হচ্ছে ওয়াই অক্ষের সাপেক্ষে চলতেছে। সাপেক্ষে বলতে বোঝাচ্ছি এদের প্রত্যেকের বিস্তার ওই অক্ষটার সমান্তরাল। লাল তরঙ্গটার বিস্তার জেড অক্ষের সমান্তরাল, হলুদ রঙের তরঙ্গটার বিস্তার ওয়াই অক্ষের সমান্তরাল। আর এদের ডিরেকশন অফ প্রপাগেশন দুজনেরটাই এক্স অক্ষ বরাবর। দেখো এক্স অক্ষ বরাবর আমি এটা খুব সুন্দর একটা ডিরেকশন চিহ্ন দিছি, একটা মোটা ডিরেকশন চিহ্ন দিছি, এবং তার নিচে খুব সুন্দর করে লিখছি ল্যামডা। তোমরা যারা গুণগত রসায়ন পড়ছো অন্যান্য বিভিন্ন অধ্যায়, বলতো ল্যামডা কার প্রতীক? ল্যামডা কি আলোর প্রতীক না? হ্যাঁ, ল্যামডা কিন্তু আলোর প্রতীক। এই জন্য এটা এই দুজনের সৃষ্টি হওয়ার মাধ্যমে যে আলোর সৃষ্টি হয়েছে, এই জিনিসটা বোঝানোর জন্য এখানে ল্যামডা চিহ্ন দেওয়া হয়েছে। বুঝতে পারছি? তো এটা হচ্ছে ডিরেকশন অফ প্রপাগেশন বা লাইটের ডিরেকশনটা এই দিক বরাবর যেটা বোঝায়। তাহলে এখানে কি সুন্দর মতো দেখা যাচ্ছে যে ই এর জন্য মাধ্যমের প্রয়োজন হয়, বি এর জন্য মাধ্যমের প্রয়োজন হয়, কিন্তু ই আর বি এর সম্মিলিত সৃষ্টি যে আলো, সে আলোর জন্য কিন্তু কোনো মাধ্যম লাগে না। কারণ ই আর বি নিজেরাই যুক্ত হয়ে নিজেদের চেষ্টায় আলোকে গতিশীল করে বা আলোকে চালিয়ে সামনের দিকে নিয়ে যায়। তো এতটুকু ছিল হচ্ছে আমাদের হাইগেন্সের সরি ম্যাক্সওয়েলের তাড়িৎ চুম্বক তরঙ্গ। তো এই ম্যাক্সওয়েলের তাড়িৎ-চুম্বক তরঙ্গটা আমরা বললাম এটা ইনাফ না, এরপরেও কিন্তু তরঙ্গ তত্ত্ব আসছে, এটা নিয়ে আমরা বিস্তারিত পড়াশোনা করবো। ঠিক আছে, এখন আমাদের পড়াশোনা শেষ হয়নি, মাত্র বলতে গেলে শুরু হয়েছে। এটা নিয়ে আমরা বিস্তারিত পড়াশোনা করবো। আমরা এখানে আরো কিছু পয়েন্ট লিখি যে এই জিনিসটা কি কি ব্যাখ্যা করতে পারে। তারপর যদি এখানে লিখি যে ব্যাখ্যা করতে পারে, ব্যাখ্যা করতে পারে কিসের কিসের ব্যাখ্যা করতে পারে, এটা আমাদের আইডিয়া জানতে হবে। সেটা হচ্ছে একটু আগে আমরা লিখছি, এই জিনিসটাকে আমি একটু কষ্ট করে কপি করি, কারণ এত কষ্ট করে বারবার লেখাচ্ছে, যদি কপি করে আনতে পারি। সেটা হচ্ছে ব্যাখ্যা করতে পারে, এই সবকিছু ব্যাখ্যা করতে পারে। শুধুমাত্র আমরা বলছিলাম কি বলতো, মডার্ন ফিজিক্সের জিনিসপত্রগুলো কিন্তু ব্যাখ্যা করতে পারে না। তাহলে আমরা একটু এখানে নিয়ে আসি জিনিসটাকে। তাহলে বলতে পারি ব্যাখ্যা করতে পারে, এখানে নিয়ে আসি। আর এটাকে একটু মুছতে হবে। সেটা হচ্ছে এগুলা ব্যাখ্যা করতে পারে, এগুলা কিচ্ছু লাগবে না। একটু কপি করি, একটু উপরে উঠাই, একটু ইরেজ করি। আর ফটোইলেকট্রিক ইফেক্ট আর হচ্ছে ইয়াটা ব্যাখ্যা করতে কিন্তু পারে না। দেখছো, আমাদের দিন শেষে অনেক কিছু লিখতে হইলো, মানে এই সফটওয়্যারটা আমার খুব ভালো মতো ব্যবহার করার ইয়ে না, অভ্যস্ত না। মাইক্রোসফট ওয়ান নোটটা খুব বেশি ব্যবহার করি, তো এই জন্য কিভাবে মুছতে হয় আমার ভালো মতো জানা নেই, অনেক কিছু মুছে ফেলছি। তা আমরা যেটা লিখতে পারি যে ব্যাখ্যা করতে পারে, ব্যাখ্যা করতে পারে। আর এখানে একটু সুন্দর কালি দিয়ে লিখে ফেলি কি কি ব্যাখ্যা করতে পারে। আলোর রৈখিক গতি, প্রতিফলন, প্রতিসরণ, প্রতিফলন, আর এখানে লিখতে পারি প্রতিসরণ, প্রতিসরণ, ব্যতিচার, অপবর্তন, সমবর্তন। এই তিনটা নিয়ে কিন্তু এই পুরো অধ্যায়টা, এই তিনটা নিয়ে আমরা খুব ভালো মতো পড়াশোনা করবো এই অধ্যায়টাতে। ব্যতিচার, অপবর্তন, সমবর্তন, এই তিনটা নিয়ে আলোচনা হবে। এই তিনটাই হচ্ছে তাড়িৎ-চুম্বক তরঙ্গ দ্বারা খুব ওয়েল ডিফাইন করা যায়, এবং এই তিনটার খুব চমৎকার অ্যাপ্লিকেশন আছে, খুব চমৎকার বেস বা ভিত্তি আছে, প্রত্যেক জিনিস আমরা বোঝার চেষ্টা করবো। আচ্ছা, আর কিছু আছে, সেটা হচ্ছে লাস্ট হচ্ছে ব্যাখ্যা করতে পারে না কি কি, ওই দুইটা সেটা কি, সেগুলো হচ্ছে ব্যাখ্যা করতে পারে না। এগুলো কি কি? এগুলো হচ্ছে আমার ব্যাখ্যা করতে পারে না। একটা হচ্ছে ফটো ইলেকট্রিক এফেক্ট,
আচ্ছা, ক্লাসটা কিন্তু ছোট হইতো। ওই আমরা আজকে শিখলাম, একটা নতুন জিনিস শিখলাম, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভটা আঁকে কিভাবে, তাই না? এবং কেন এভাবে আঁকতে হয় সেই জিনিসটা সম্পর্কে একটা আইডিয়া পাইলাম। তো সেটা লিখি, যে ব্যাখ্যা করতে পারে কি কি। ব্যাখ্যা করতে পারে হচ্ছে আমার, ব্যাখ্যা করতে, সরি আর কি লিখতেছি, পাগল হয়ে গেলাম। ব্যাখ্যা করতে পারে না, এটা হবে ব্যাখ্যা করতে পারে না। কি কি ব্যাখ্যা করতে পারে না? উত্তর হচ্ছে ফটো ইলেকট্রিক ইফেক্ট, আরেকটা কি, একটা হচ্ছে কৃষ্ণ বস্তুর বিকিরণ। কৃষ্ণ বস্তুর বিকিরণ। তো আমরা আমাদের লাস্ট টপিকে চলে আসছি। আজকের ক্লাসের লাস্ট টপিক হচ্ছে তেজ কণাবাদ। এটা কিন্তু আমরা পড়ছি, এটা সম্পর্কে আমাদের আইডিয়া থাকতে হবে না? নাকি একটু পড়লেই শেষ? আইডিয়া কিন্তু রাখতে হবে। আমাদের লাস্ট পেজে চলে যাই, আজকের স্লাইডের একটু বড় করি। তেজ কণাবাদ, এটা প্রস্তাবক আমরা আগেই বলে ফেলছি। কে দিছেন? বিজ্ঞানী ম্যাক্স প্ল্যাঙ্ক দিছেন। এটার সুন্দর একটা নাম আছে আরেকটা, সেটা আরেকটা সুন্দর নাম কি সেটা একটু আমরা এখানে কোট করে রাখি, এটা প্রয়োজন। সেটা হচ্ছে আলো তেজ কণাবাদের সুন্দর নাম হচ্ছে আলোর কোয়ান্টাম তত্ত্ব। আলোর কোয়ান্টাম তত্ত্ব। কোয়ান্টাম তত্ত্ব। আর এই জিনিসটার উপরে কিন্তু ভিত্তি করে আমাদের মডার্ন ফিজিক্সটা রচিত হয়েছে। আমরা কিন্তু অনেকে বুঝি না মডার্ন ফিজিক্স কিসের অধ্যায়, জানো? মডার্ন ফিজিক্স কিন্তু এটা আলোর অধ্যায়। আলোর মডার্ন যে কোয়ান্টিটি গুলা, মডার্ন যে প্রপার্টিস গুলা, সেগুলো ডিফাইন করে আমার মডার্ন ফিজিক্স অধ্যায়। বুঝতে পারছি? তো এখানে যদি আমি কিছু মোটা থেকে এখান থেকে কিছু এমসিকিউ লিখতে পারি, সেটা কি? প্রস্তাবককে, প্রস্তাবক সেটা হচ্ছে ম্যাক্স প্ল্যাঙ্ক। ম্যাক্স প্লাঙ্ক। সেকেন্ড হচ্ছে, ধারণা সম্পর্কে আমাদের আইডিয়া রাখা লাগবে না, কারণ আমরা এটা নিয়ে সবকিছুই জানি, মানে এটা নিয়ে মডার্ন ফিজিক্স যথেষ্ট আলোচনা আছে। এটা ধারণা কি, কি কি ব্যাখ্যা করতে পারে, এটা সম্পর্কে জানা দরকার আছে। সেটুকু মাথায় রাখলে, মানে জানা দরকার নাই বলতে কি, এটা তো এখানে পড়বই। তো শুধু শুধু এখানে পড়ার মানে হয় না। তো আমরা যদি বলি যে ব্যাখ্যা করতে পারে কি কি, এই তেজ কণাবাদ এটা যে সর্বাধুনিক, কি কি ব্যাখ্যা করতে পারে? উত্তর হচ্ছে অলমোস্ট এভরিথিং। অলমোস্ট আলোর সকল ক্যারেক্টারিস্টিক, সকল কিছু ব্যাখ্যা করতে পারে। অলমোস্ট সবকিছু। এর উপরে কি ভাই, এর উপরে কি কোনো আপডেটেড নাই, মানে তত্ত্ব নাই? অবশ্যই আছে, হয়তো বা সেটা হায়ার স্টাডিজে পড়ানো হবে, সেটা এখন আমাদের পড়ার মতো বয়স আমাদের হয়নি, পরিপক্কতা হয়নি, এই জন্য আমরা জানি না। তো আজকে যদি আমি একটু কুইক, মানে একটা কুইক রিভিশন দিই, আজকে আমরা কি কি পড়লাম। আজকে ক্লাসটা একটু ওয়ার্ম আপ ক্লাস ছিল। আমি জানি ছোট ছোট টপিক অনেক সময় বের করে ফেলছি। আমি জানি যারা একটু অ্যাডভান্স পারো বা পড়ো, তোমরা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ কেমনে আঁকতে হয় সবকিছু জানো, তো তারা একটু স্কিপ করে করে আগাবা। আর আমি ধরে নিচ্ছি এটা একদম যে কিছুই জানে না সেও তো দেখতে পারে। তো তার জন্য, সবার জন্য এই ক্লাসটা বানাইছি, বুঝতে পারছো? আচ্ছা, প্রথমে আমরা আজকে ক্লাসে প্রথমে পড়েছিলাম যে তোমার আলোর পরিচয় কি, আলো আসলে দুনিয়াতে কিভাবে আসছে, তাকে কেন আলো বলা হয়। আলো, আলোর পরিচয় দিতে আলোর চারটা আইডেন্টিটি বিভিন্ন সময় আবিষ্কার করছে বিভিন্ন বিজ্ঞানী, প্রস্তাব করছে বিভিন্ন বিজ্ঞানী। প্রথম যে তত্ত্বটা ছিল সেটার নাম ছিল আলোর কণা তত্ত্ব। সেটার ইংলিশ নাম ছিল দ্য কর্পাসেল থিওরি অফ লাইট। প্রস্তাবক কে বলছে? নিউটন বলছে। তারপরে আমরা বলছিলাম এটার ধারণাটা কি, এটা এটা মানে কি বোঝায়। তারপরে এটা কি কি ব্যাখ্যা দিতে পারে, প্রতিফলন প্রতিসরণ মানে প্রতিফলন আলোর সরলরৈখিক গতিকে ব্যাখ্যা করতে পারলেও কিন্তু প্রতিসরণের সঠিক ব্যাখ্যা দিতে পারে না, ভুল ব্যাখ্যা দিতে পারে। আর ব্যাখ্যা দিতে পারে না কিসের কিসের? অলমোস্ট সবকিছু, ব্যতিচার, অপবর্তন, সমবর্তন, ফটোইলেকট্রিক ইফেক্ট, কৃষ্ণ বস্তুর বিকিরণ, এই সবকিছুরই ব্যাখ্যা দিতে পারে না। সেকেন্ডলি পড়লাম হচ্ছে আলোর তরঙ্গ তত্ত্ব, যেটা প্রস্তাবক হচ্ছে বিজ্ঞানী হাইগেন্স। এটার ধারণা কি? ধারণা হচ্ছে সর্বব্যাপী ইথার নামে একটা মাধ্যমকে ব্যবহার করে তরঙ্গ আকারে আলো পরিবাহিত হয়। এবং পরবর্তীতে আমরা জানলাম ইথার আসলে কি। ইথার আসলে একটা কল্পিত মাধ্যম, একটা একটা হাইপোথেটিক্যাল কি বলে, একটা মিডিয়াম, যেটাকে ওনারা অ্যাডপ্ট করে নিছে এই জিনিসটা ডিফাইন করার জন্য, আলোর পরিচয় ডিফাইন করার জন্য। এটা ওনারা ধরে নিছে যে এরকম কিছু একটা হইতে পারে। কিন্তু আসলে ইথারের অস্তিত্ব নাই। কোন পরীক্ষার মাধ্যমে এটা প্রমাণিত হয়? প্রমাণিত হয় মাইকেলসন মডেল টেস্টের মাধ্যমে প্রমাণিত হয়, আসলে ইথারের কোনো অস্তিত্বই নেই। সেকেন্ড, তোমার হচ্ছে এই যে আলো তরঙ্গ তত্ত্ব, সেটা কিছু কিছু ব্যাখ্যা করতে পারে, প্রতিফলন প্রতিসরণ এবং আলোর রৈখিক গতির সঠিক ব্যাখ্যা দিতে পারে। বাট স্টিল ব্যতিচার, অপবর্তন, সমবর্তন, ফটোইলেকট্রিক ইফেক্ট, কৃষ্ণ বস্তুর বিকিরণের কোনো ব্যাখ্যা দিতে পারে না। এবার আমি যদি নেক্সট স্লাইডে যাই, তাহলে তারপরে তারা আমাদের খুবই, এই যে এই অধ্যায়টা যে জিনিসটার উপর প্রতিষ্ঠিত, সেটা হচ্ছে আলোর তাড়িত চুম্বক তরঙ্গ। এটার প্রস্তাবক হচ্ছে বিজ্ঞানী ম্যাক্সওয়েল। এটা ধারণা দিচ্ছেন কে? মানে এটা ধারণা কি? এটা ধারণা হচ্ছে আলো তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্র তরঙ্গের সমন্বয় সৃষ্ট তাড়িত চুম্বক ক্ষেত্র বা তাড়িত চুম্বক তরঙ্গ আকারে সে সঞ্চালিত হয়। এবং আমরা পরবর্তী স্লাইডে এই কথাগুলো কিন্তু আমরা দেখছিলাম, যে এই কথাটা লেখার পরে আমরা প্রায় আধা ঘন্টার মতো একটা জিনিস নিয়ে আলোচনা করছি, তারপরে আমরা পরের টপিকে আসছিলাম। তো আমরা কি আলোচনা করছিলাম মাঝখান দিয়ে গিয়ে? আমরা তরঙ্গ কিভাবে মাধ্যমের উপর নির্ভরশীল হয়, সেভাবে কিভাবে চলে, ইআরবি এর
চলার পথটা কি, তাদের চেহারাটা কেমন হয়, এবং শেষে আমরা একটা ক্রিস্টাল ক্লিয়ার আইডিয়া পাইলাম যে 3 ডাইমেনশনালি তারা কিভাবে চলে, ইআরবি কিভাবে চলে। ইআরবি এর মধ্যবর্তী 90 ডিগ্রি কোণ থাকে, একবার তারা এইভাবে মুভ করে থাকে, আরেকবার একটা নিচে চলে যায়, একটা পাশে চলে যায়, এভাবে মুভ করে করে এইভাবে একটা কম্পাউন্ড তরঙ্গ সৃষ্টির মাধ্যমে তারের চুম্বক তরঙ্গ তৈরি করে। এবং আমরা পড়ছিলাম ই এর মাধ্যম লাগে, ই ই মানে হচ্ছে তড়িৎক্ষেত্র তরঙ্গের হচ্ছে মাধ্যম লাগে, চুম্বকক্ষেত্র তরঙ্গের মাধ্যম লাগলেও এদের দুজনের সহায়তায় জেনারেটেড কম্পাউন্ড তরঙ্গ, তারই চুম্বকীয় তরঙ্গ বা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের কিন্তু কোনো মাধ্যমের প্রয়োজন হয় না। তারপরে আমরা পড়ছিলাম প্রোপাগেশন কি, ডিরেকশন অফ প্রোপাগেশন মানে কি, অভিমুখ কি, একটা তরঙ্গ কোন অক্ষে সমান্তরালে চলতেছে এই কথাটার অর্থ কি, এবং কোন অক্ষ বরাবর যাচ্ছে সেটার অর্থ কি, একটা তরঙ্গ কেন একটা সমতল অবস্থান করে, সমতল গুলো পরস্পরের সাথে 90 ডিগ্রি কিভাবে হয় সেটা ব্যাখ্যা করছি, কেন আমরা ক্ষেত্র নিয়ে আলোচনা করতে সেটা ব্যাখ্যা করছি, যে ভেক্টর এখানে ইনাফ না, এখানে আমার ভেক্টর ক্ষেত্র লাগে, কারণ এটা একটা কম্পাউন্ড মোশন। সেকেন্ড, আমরা হচ্ছে তারপরে বুঝলাম যে লাইট এক্সিস এক্সিস বরাবর সে প্রপাগেট করে সামনে আগে, এগুলো আমরা বুঝলাম। এবং সবার শেষে আমরা পড়লাম যে এই তাড়িৎ চুম্বক তরঙ্গ এটা নিয়ে যে এত হাইপ, এটা কিসে ব্যাখ্যা দিতে পারে, সেটা আসলে সবকিছুরই অলমোস্ট ব্যাখ্যা দিতে পারে না, বাট মডার্ন ফিজিক্সের দুইটা তত্ত্ব সেটা কিন্তু সে ব্যাখ্যা করতে পারে না, আর বাকি সকল সকল জিনিসপত্র সে কিন্তু ব্যাখ্যা করতে পারে। এই আলোর তাড়িৎ চুম্বক তরঙ্গ এটা কিন্তু ফটোইলেকট্রিক ইফেক্টেরও ব্যাখ্যা করতে পারে, সে কৃষ্ণ বস্তুর বিকিরণেরও ব্যাখ্যা করতে পারে। কিন্তু এরা তোমার হচ্ছে এই যে আলোর রৈখিক গতি, প্রতিফলন, ব্যতিচার, অপবর্তন, সমাবর্তন, প্রতিসরণের ব্যাখ্যা করতে পারলেও বাকি দুইটা করতে পারে না। এবার লাস্ট, আলোর সর্বাধুনিক মতবাদ যেটা, সেটা হচ্ছে আলোর তেজ কণাবাদ, বা আরেকটা সুন্দর নাম হচ্ছে আলোর কোয়ান্টাম তত্ত্ব। এটা সম্পর্কে আমরা একটা এমসিকিউ শিখলাম, কে কে দিছেন, ম্যাক্স প্ল্যাঙ্ক দিছেন, এবং এটা দ্বারা কি কি ব্যাখ্যা করা যায়, অলমোস্ট সব কিছু ব্যাখ্যা করা যায়। তো ভাইয়াপুরা যারা ইতর পর্যন্ত ক্লাস দিচ্ছে তাদেরকে সবাইকে থ্যাংক ইউ। আমরা আজকে এই ক্লাসের এখানে শেষ হচ্ছে, এবং আমি তোমাদের মানে যারা আজকে ক্লাসটা আপলোড করার সাথে সাথে দেখতেছো, তো তাদের অবশ্যই একটু আমি একটু ওয়েট করাবো, আমার নেক্সট সেকেন্ড ক্লাসটা আসবে। সেটা হয়তো আগামী কালকে রাতের মধ্যে পেয়ে যাবা, মানে তুমি যে মুহূর্তে দেখছো হয়তো বা তার কিছুক্ষণ পরে বা সর্বোচ্চ 8-9 ঘন্টার মধ্যে পেয়ে যাবা সেকেন্ড ক্লাস। আর যারা অনেকদিন পরে দেখতেছো তাদের জন্য শুভকামনা, পুরো প্লেলিস্টটা শেষ করো। এই প্লেলিস্ট শেষ করলে আশা রাখি এই দুনিয়ার কারো থেকে আর কোনোদিন ভৌতবিজ্ঞান শিখা লাগবে না, কারণ এটা ওয়ান স্টপ সলিউশন এবং ফুল প্যাকেজ। আমি বারবার বলতেছি ফুল প্যাকেজ, তুমি যেই অ্যাসপারেন্ট হও না কেন সবার জন্য এটা ফুল প্যাকেজ। এবং আমি প্রত্যেকটা ক্লাসের শেষে এরকম একটা কুইক রিভিউ দিয়ে দিব, যেন করে যাতে করে তুমি এতক্ষণ যা পড়ছো তার একটা সামারি তোমার মাথায় সেভ হয়ে যায়। আজকে এতটুকু পর্যন্তই। যারা আমাদের গ্রুপে যুক্ত হওয়া নাই তারা অবশ্যই ফিজিক্স স্প্রিং গ্রুপে যুক্ত হয়ে যাও। যারা ইউটিউব থেকে দেখতেছো ইউটিউব সাবস্ক্রাইব করে ফেলো, গ্রুপে যদি জয়েন না করে থাকো জয়েন করে ফেলো। বন্ধুদেরকে জানাও যে একজন ভাই আছে, উনি অনেক কষ্ট করে ক্লাস নিচ্ছেন, আমাদের জন্য ফ্রি ক্লাস নিচ্ছেন এবং খুবই রিসার্চ করে ক্লাস নিচ্ছেন। এই ক্লাসটা নেওয়ার জন্য আমি মোটামুটি বাংলাদেশি সব রাইটারের পাশাপাশি ইংলিশ কিছু রাইটারের বইও ফলো করতেছি, ফান্ডামেন্টালস অফ ফিজিক্স, এসসি বার্মার বইও ফলো করার চেষ্টা করতেছি, যেন তোমাদেরকে আমি সবচেয়ে সেরা কনসেপ্ট উপহার দিতে পারি। তো আজকে এই পর্যন্তই, সবার সাপোর্ট আশা রাখি, সবার সাপোর্ট পাবো। এই পর্যন্তই, আজকে এতটুকু থাকো। সবাইকে আসসালামু আলাইকুম, সবাই ভালো থেকো।